আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? দীর্ঘ অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা। সো ঈদের একটা বেশ লম্বা ছুটির পরে আমরা আবারও আমাদের ধারাবাহিক লাইভ ক্লাসে ফিরে এসেছি। সো সবাই একটু আমাকে বলো যে আমার কথা এবং পিছনের স্ক্রিন তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো সবার ঈদ কেমন কাটলো? সবার পড়াশোনার কন্ডিশন কিরকম? তোমাদের সাথে বেশ কয়েকদিন বলতে আসলে আশা করি হচ্ছে মানে অনেক দিন না, দেখা গেছে যে এক সপ্তাহ খানিক হচ্ছে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া ঈদ কেমন কাটলো তোমাদের এবং পড়াশোনার কি কন্ডিশন? তোমাদের তো আর পরীক্ষার আর বেশি দিন নাই, আলটিমেটলি খুবই কম দিন আছে। সো এর মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তো পর্যাপ্ত সময়ের আগেই শেষ করবো ইনশাল্লাহ। আর তোমরা বাসায় পড়াশোনা কিরকম করতেছো, রিভিশন কিরকম দিচ্ছ এবং ওভারঅল পড়াশোনার কন্ডিশন কেমন? সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া কি অবস্থা তোমাদের। ওকে, তো সবাই মোটামুটি আস্তে আস্তে চলে আসতেছো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। গতকালকে ঢাকায় আসছি, সো এখন থেকে রেগুলার ইনশাল্লাহ ক্লাসে দেখতে পারবা। ওকে, সো বাসায় গিয়েছিলাম ঈদের ছুটিতে, সো কালকে চলে আসছি এবং আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। সো তোমরা আমাকে বলো যে ভাইয়া তোমাদের ঈদ কেমন কাটলো এবং পড়াশোনার কন্ডিশন কিরকম, কিরকম যাচ্ছে তোমাদের পড়াশোনা, কারণ পরীক্ষার আর বেশি দিন নাই, অল্প কয়েকটা দিন আছে। ওকে, সো আজকে আমরা হচ্ছে পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ দুইটা চ্যাপ্টার কমপ্লিট করব। একটা হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সো এই অধ্যায় দুইটা থেকে নর্মালি হচ্ছে থিওরি টাইপ এবং ম্যাথমেটিক্যাল টাইপ দুইটাই ব্যালেন্স করে পরীক্ষায় আসে। ওকে, সো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ থিওরি পড়তে হবে, থিওরি প্লাস ম্যাথমেটিক্স। এইখান থেকে দুইটাই আমাদেরকে দেখতে হবে কোন কোন থিওরি পরীক্ষায় আসার মতো, কোন কোন ম্যাথমেটিক্স পরীক্ষায় আসার মতো। আমরা কিন্তু খুব সহজেই আজকের ক্লাসে সুন্দর মতো তোমাদেরকে গুছিয়ে দিব। ওকে, সো আমি যদি তবুও তোমাদেরকে বলি যে ভাইয়া পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ টপিক, দেখবা যে বারবার অর্ধায়ু থেকে প্রশ্ন আসছে। অর্ধায়ু অর্ধায়ু থেকে প্রশ্ন আসবে, অর্ধায়ু থেকে প্রশ্ন আসলে এখান থেকে আমাদের ম্যাথমেটিক্স টাইপের প্রশ্ন আসবে এবং এইটা আমরা একটা স্পেশাল টেকনিকের মাধ্যমে খুব দ্রুতই সমাধান করতে পারি। সো এইখানকার মধ্যে অর্ধায়ু টপিকটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ওকে, অর্ধায়ুর পরবর্তীতে আমরা আলটিমেটলি হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সে গেলে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সে। সো এইখান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হচ্ছে পি টাইপ এবং এন টাইপ, পি ও এন টাইপ। আর আমাদের আইসিটি থেকে যে একটু অংশ আছে যে ভাইয়া সর্বজনীন গেট থেকে শুরু করে বিভিন্ন গেট থেকে শুরু করে তারপরে হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর গুলান, আইসিটির অংশগুলান তো পারো, ওগুলো দেখার কিছু নাই। আমরা ফিজিক্সের যে অংশগুলান আছে প্রত্যেকটা জিনিসই আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে গুছিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, সো আমরা বেশি কথা না বলি, এই তো তুমি বলছো অলোকে ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। দেখো সর্বপ্রথম যে কোশ্চেনটা একদম রিসেন্ট সালের কোশ্চেন, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনে আসা থিওরি টাইপ একটা প্রশ্ন, দেখি তোমরা কেউ পারো কিনা। দেখো কি বলছে, দুটি হালকা মৌল একত্রিত হয়ে একটি ভারী মৌল গঠন করার প্রক্রিয়াকে কি বলা হয়। তার মানে দেখো এখানে কি বলছে, এইটা হচ্ছে মেইন কিওয়ার্ড হচ্ছে এই যে একত্রিত। কি বলতেছে ভাইয়া, একত্রিত হয়েছে। নিউক্লিয় বিক্রিয়া দুই ধরনের হয়, একটা হচ্ছে নিউক্লিয় ফিশন বিক্রিয়া, একটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। সো একটা থেকে কি হয় ভাইয়া, একটা হচ্ছে ভাঙ্গে, একটা হচ্ছে ভাঙ্গে আর একটা হচ্ছে যুক্ত হয়। নিউক্লিয় যে দুইটা বিক্রিয়া আছে ফিশন আর ফিউশন, সো একটা হচ্ছে ভাঙ্গে একটা হচ্ছে যুক্ত হয়। এই যে যুক্ত হয় যেটাতে, এইটাই মূলত একত্রিত হওয়া বা যুক্ত হয়, একই কথা। যুক্ত যেখানে হয় সেখানে হচ্ছে আমাদের ফিউশন, ফিউশন, ফিউশন। আর হচ্ছে ভাঙ্গে কোথায়, ফিশন। ভাঙ্গে কোথায় ভাইয়া, ফিশন। তাহলে দেখো আমাদের একত্রিত মানে যুক্ত হচ্ছে কোথায়, নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। সো নিউক্লিয় ফিউশন কোথায়, দেখো ফিউশন আর ফিশন, এটা তাড়াহুড়া করতে গিয়ে ভুল করবে না। দেখো ফিউশন আর একটা হচ্ছে ফিশন। তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার কোনটা ভাইয়া, ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। সো এইটা না নরমালি হচ্ছে আমি কিভাবে মনে রাখতাম জানো, এটা আমার একটু কনফিউশন লাগতো, আচ্ছা কোনটা যুক্ত হয় কোনটা ভাঙে। এটা একটা খুব সুন্দর একটা মজার ঘটনা আছে। আমি যখন কোচিং করতে ফার্ম গেটে আসছিলাম, তো ফার্ম গেটে কঙ্কর টাওয়ারের এই অপোজিট সাইডে বা হচ্ছে সিনেমা হলের এই অপোজিট সাইডে মেরিন একাডেমির জন্য একটা কোচিং সেন্টার আছে, ফিউশন কোচিং সেন্টার। ওইখানে নরমালি যে মেরিন একাডেমির পরীক্ষা হয়, তো মেরিন একাডেমির জন্য প্রস্তুতি নেওয়া হয়। সো ফিউশন কোচিং সেন্টার। সো আমি কিভাবে মনে রাখতাম জানো, যে আচ্ছা ফিউশন কোচিং সেন্টার, কোচিং সেন্টারে নরমালি কি হয়, অনেক জেলা উপজেলা থেকে শিক্ষার্থীরা এসে একত্রিত যুক্ত হয়ে ঢাকার মধ্যে মনে করে কোচিং করতেছে। তার মানে কি জেলা উপজেলা বিভিন্ন শহর থেকে সবাই একত্রিত হয়েছে কোথায়, ফিউশন কোচিং সেন্টারে। সো ফিউশন মানে কি, একত্রিত হওয়া। আমি এইভাবে মনে রাখতাম। তো তোমরা চাইলে এই ট্রিক্সটা কাজে লাগাইতে পারো। ওকে, সো ফিউশন মানে কি ভাইয়া, ফিউশন মানে যুক্ত হওয়া। ফিউশন, ফিউশন কি, ফিউশন হচ্ছে একটা কোচিং সেন্টার। কোচিং সেন্টারে কি হয়,
অনেক শিক্ষার্থীরা একসাথে যুক্ত হয়। সো এইভাবে তুমি মনে রাখতে পারো। আর একটা যেহেতু আলটিমেটলি যুক্ত হওয়ার, একটা অবশ্যই ভাঙা হবে। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি, এখন আমি তোমাদের যদি ভাইয়া প্রশ্ন করি যে ভাইয়া আমাদের হচ্ছে এখন যেহেতু যুদ্ধ, আলটিমেটলি যুদ্ধের কারণে আমাদের বাংলাদেশে এই যে তেল সংকট হয়ে গেছে, অনেক ঝামেলা। সো আমি আল্লাহ বাঁচাইছে যে রংপুর থেকে বাইক নিয়ে ঢাকায় ব্যাক করতে পারছি। সো আমার আব্বু অল্প অল্প করে তেল বোতলে করে রেখে দিছিল রিজার্ভে, সো ওগুলো দিয়ে আমি চলে আসছি। সো কোনো পাম্পে তেল নাই, খুবই বাজে অবস্থা। দেখা গেছে যে 100-200 টাকার তেল দেয়, বাট ঢাকা থেকে, রংপুর থেকে ঢাকায় আসতে মোটামুটি আমাদের প্রায় হচ্ছে 10 লিটারের মতো তেল লাগে, কারণ আমার বাইক প্রচুর তেল খায় 4V। সো আলহামদুলিল্লাহ আসতে পারছি এবং আলটিমেটলি হচ্ছে খুব সুন্দরভাবে আসতে পারছি, কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ি নাই। ওকে, সো তোমরা এখন যেহেতু যুদ্ধ চলতেছে, সো কোনো হঠাৎ করে যদি কোনো সময় পারমাণবিক বোম মেরে দেয়, তাহলে কিন্তু ঝামেলা। দেখবে যে বড় বড় শক্তিশালী কান্ট্রিতে পারমাণবিক বোম আছে, বাংলাদেশে নাই। বাট পারমাণবিক বোমের ক্ষেত্রে নিউক্লিয়ার কোন বিক্রিয়া হয়, ফিশন না ফিউশন? তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও দেখি ভাইয়া, যে পারমাণবিক বোম যেটা নিয়ে সবার আতঙ্ক, যে কোনোভাবে যদি পারমাণবিক বম যদি আলটিমেটলি কোনো দেশের উপর আক্রমণ করা হয়, তাহলে কিন্তু খুবই অবস্থা খারাপ হয়। তো এই নিউক্লিয় বিক্রিয়ায় কোন বিক্রিয়াটা পারমাণবিক বমের ক্ষেত্রে সংঘটিত হয়, বা এটা এত ডেঞ্জারাস কেন? পারমাণবিক বমের জন্য কোনটা বলো দেখি? পারমাণবিক বম, কেউ বলতে পারবা যে ভাইয়া পারমাণবিক বম কোনটা, নিউক্লিয় ফিশন না ফিউশন? এইটা মনে রাখবা যে ভাইয়া নিউক্লিয় ফিশন। ফিশন মানে কি ভাঙে, ফিশন মানে কি ভাঙে, এটা হচ্ছে পারমাণবিক বম। এটা পরীক্ষায় আসতে পারে, পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা এটা হচ্ছে কি ভাইয়া? ফিশন, নিউক্লিয় ফিশন বিক্রিয়ার উদাহরণ। কেন? কারণ ভাঙে। দেখো পারমাণবিক বোম কেমনে কাজ করে, ওয়ান কাইন্ড অফ হচ্ছে, তোমরা আমাদের হচ্ছে জীববিজ্ঞানে মিওসিস কোষ বিভাজন দেখো নাই, একটা থেকে দুইটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, তারপরে এইটান থেকে আবার দুইটা তৈরি হয়। তার মানে এইরকম ভাবে না পারমাণবিক বোম কাজ করে। দেখবা যে একটা থেকে ভাঙলো দুইটা হয়ে গেল, আবার ভাঙলো দুইটা হয়ে গেল, তখন এইটা থেকে আবার দুইটা হবে। এইভাবে আস্তে আস্তে ছড়াই ছিটায় চলে যাইতে থাকে। ওকে, তার মানে কি হচ্ছে, ভাঙতেছে না, এটা একটা চেইন বিক্রিয়া। সো নিউক্লিয় ফিশন হবে কি পারমাণবিক বোমার ক্ষেত্রে। সো এই উদাহরণটাও মনে রাখবা। ওকে, এই তো সুমাইয়া অলরেডি অ্যান্সার করছো, সাদেকে অ্যান্সার করছো, সাবাস, ধন্যবাদ। ফিউশন না ফিশন, ফিশন, হ্যাঁ সাবাস। আচ্ছা তাহলে চলো নেক্সটে যাই। এই যে এই কোশ্চেনটা ভাই, তুমি এডমিশন টেস্ট দিবা, এই কোশ্চেন তুমি দেখতে পারবা না, এটা কখনো হবেই না। কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেন তুমি পাবা 100% শিওর। ঠিক আছে, দেখো এখানে কি বলতেছে যে ভাইয়া 2 ঘন্টা পরে কোন তেজস্ক্রিয় মৌল 1/16 অংশ অবশিষ্ট থাকে, মৌলের অর্ধজীবন কত? তাহলে দেখো অর্ধজীবন তোমাকে বের করতে বলছে। সো এইটা আমরা একটা স্পেশাল টেকনিক শিখবো। সো টেকনিকটা হচ্ছে যে টি সময় পর কোনো পরমাণু যদি টি সময় পর, দেখো টি সময় পর কোনো পরমাণু যদি টি সময় পর কোনো পরমাণু যদি 1/2 অংশ অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকলে অর্ধায়ুটা কি হবে জানো? যে টি হাফ ইকুয়াল টু টি বাই এন। এটা হচ্ছে আমাদের স্পেশাল টেকনিক, এটা হচ্ছে সূত্র। সো আমরা দেখো এখানে 2^16 আছে, তাহলে 2^4 করলে কত হবে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 8 দুগুণ 16। তার মানে আমাদের এন এর মান কত পাইলাম ভাইয়া? এন এর মান হচ্ছে 4। অবশ্যই খেয়াল রাখবে এখানে 1/বাই থাকতে হবে। সো আমাদের মিলে গেছে ফরম্যাটের সাথে, 1/2n, তার মানে 1/2^4, তার মানে এন এর মান হচ্ছে 4। ওকে, অর্ধজীবনের তাহলে সূত্রটা কি জানি, যে ভাইয়া টি হাফ ইকুয়াল টু টি বাই এন। তাহলে টির মান কত দেওয়া আছে দেখো, 2 ঘন্টা। তাহলে 2 আমাদের এন এর মান কত ভাইয়া? এন এর মান হচ্ছে 4। কিন্তু এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, একক কনভার্সন। ফিজিক্সে কিন্তু বারবার এই জায়গায় তোমরা ভুল করতে পারো। দেখো এখানে দেওয়া আছে ঘন্টা এককে, বাট তোমার সবগুলো প্রশ্নেই কি মিনিট 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 মিনিট, এই যে একটা ঘন্টা আছে। সো ঘন্টা দেখি মিলাও, তাহলে এখানে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, এখানে তো 0.5 আওয়ার হচ্ছে, 0.5 আওয়ার হচ্ছে। তো 1 ঘন্টা এটা তো হবে না, 1 আওয়ার হবে না। তার মানে তোমাকে মিনিটে আনতে হবে। তাহলে মিনিটে গেলে কি করতে হবে ভাইয়া? তাহলে বলো তো দেখি, মিনিটে গেলে তোমাকে কি করতে হবে? 60 দ্বারা গুণ করতে হবে। তাহলে 60 দ্বারা গুণ করে ফেলো, তাহলে হচ্ছে, তাহলে এই যে 0 আর এই যে এই একটা দশমিক তুলে দাও, তাহলে 5 6 30, তার মানে 30 মিনিট পাচ্ছি আমরা। সো এইখানে কিন্তু একক কনভার্সনটা খেয়াল রাখতে হবে। তো 30 মিনিট কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিক ভাবে কি রে? এ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিক ভাবে কি ভাইয়া? এ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন। সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন ভাইয়া। সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন। ক্লিয়ার? দেখো এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এই তো তুমি সুমাইয়া অলরেডি অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া এ নাম্বার, সাবাস, ধন্যবাদ। সো এই প্রশ্নটা কিন্তু তোমাদের বেলায় একদম হুবহু এই টাইপের প্রশ্ন রিপিট আসতে পারে। সো একটু
খেয়াল রাখবা। নেক্সটে আসি আমরা, দেখো কি বলছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট, এর দ্বিতীয় কক্ষের শক্তি কত? দেখো শক্তি নির্ণয়ের একটা স্পেশাল টেকনিক আছে। শক্তি নির্ণয়ের কি ভাইয়া? শক্তি নির্ণয়ের একটা স্পেশাল টেকনিক আছে, সেটা কি? যে ভাইয়া E = -13.6 ডিভাইডেড বাই n স্কয়ার, এককটা আসবে ইলেকট্রন ভোল্ট এককে। ঠিক আছে? সো এখানে কি প্রথম কক্ষপথের পরমাণুর প্রথম বোর কক্ষের, তার মানে n এর মান কত? 1। তাহলে প্রথম কক্ষপথের n এর মান যদি 1 হয়, তাহলে আমাদের -13.6 ইলেকট্রন ভোল্ট এটাই থাকবে। n এর মান যা আছে আমাদের আলটিমেটলি কি ও সরি প্রথম বর্গ, এই যে দ্বিতীয় কক্ষপথের বলছে, আচ্ছা দ্বিতীয় কক্ষপথের বলছে, তার মানে আমরা আলটিমেটলি দ্বিতীয়, তার মানে 2 × 4, তাহলে 13.6 ডিভাইডেড বাই 4, মাইনাস অবশ্যই একটা রাখতে হবে, তাহলে হচ্ছে 3 4 12, তার মানে 3 পয়েন্ট সামথিং হবে। তাহলে 3 পয়েন্ট সামথিং কোথায় আছে? এই একটা অপশনেই আছে, এই বি নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট আনসার। সো শক্তি নির্ণয়ের এই স্পেশাল টেকনিকটা মাথায় রাখবা, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। শক্তি নির্ণয়ের স্পেশাল টেকনিকটা কি? যে ভাইয়া -13.6 ডিভাইডেড বাই n স্কয়ার, n এর মান কি ভাইয়া? এই যে কত নাম্বার কক্ষপথে আছে সেটাই তোমাকে নিতে হবে। কত নাম্বার কক্ষপথে আছে সেটাই তোমাকে কি করতে হবে ভাইয়া? নিতে হবে। কত নাম্বার কক্ষপথে আছে সেইটাই তোমাকে নিতে হবে, এই তো সেটাই তোমাদের নিতে হবে। তাহলে 3 এর কি হচ্ছে? 3 এর বি নাম্বারটা হচ্ছে, 3 এর বি নাম্বারটা রাইট আনসার। এই তো তুমি অলরেডি আনসার করে ফেলছো, ধন্যবাদ। নেক্সটে আসি আমরা। দেখো নেক্সট প্রশ্নটা কি বলতেছে, যে ভাইয়া কোনো একটি যৌগের মধ্যে একটি একই উপাদানের কিছু তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান, ওকে, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 25 বছর, ওকে, টি হাফের মান দেওয়া আছে এখানে তোমার, যে ভাইয়া টি হাফের মান দেওয়া আছে 25 বছর, ওকে, তারপরে 100 বছর পর, তার মানে এটা হচ্ছে টির মান, তাহলে 100 বছর পরে ওই পদার্থের কতটুকু অংশ অবশিষ্ট থাকবে? দেখো অবশিষ্ট অংশ যখন তোমাকে বের করতে বলবে, তখন তুমি 1/2n এই অংশটা বের করবা জাস্ট। এখন n মানে কি ভাইয়া? দেখো আমরা একটু আগে টি হাফ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই n পাইছি না? তাহলে n ইকুয়াল টু কি হবে? টি ডিভাইডেড বাই টি হাফ। তাহলে দেখো টির মান কত এখানে? 100, টি হাফের মান কত? 25, তাহলে 4 25 100, তাহলে n এর মান 4। তাহলে এই যে অবশিষ্ট অংশ মানে 1/2n, তাহলে এখানে 1/2n এর মান কত পাইলাম ক্যালকুলেশন করে? 4। তাহলে এখানে 1/8, এইটাই হচ্ছে আমাদের এত অংশ অবশিষ্ট থাকবে। তাহলে 1/8 কোথায় আছে? এই তো বি নাম্বারটা, বুঝছো? 1/8 কোথায় আছে? আমাদের বি নাম্বারটা। তাহলে 4 এর কি হবে? এই সুমাইয়া উল্টা পাল্টা অ্যানসার দিয়ে ভরাই দিতেছে। আচ্ছা আমি কি ভুল করছি নাকি? তাহলে এই সরি আমি তো ক্যালকুলেশন ভুল করছি। হাই মান সম্মান সব শেষ, একজনকে ঝাড়ি মাইরা আমি নিজে। এখানে তো 8 না, তাই এখানে 16 হবে। সরি 2^4 মানে কত? 16। তার মানে আমাদের ডি নাম্বারটা রাইট আনসার। সরি ওকে, সো দেখো আমাদের কত হবে? 1/16। এই তো সুমাইয়া, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। সো এই তো আমাদের কি হবে? 4 এর কি হবে? ডি নাম্বারটা হবে রাইট আনসার। তাহলে অবশিষ্ট অংশ। এখন পরীক্ষার হলে যদি আরেকটু প্রশ্ন কঠিন হয়, তাহলে কি আসবে জানো? ক্ষয়প্রাপ্ত অংশ আসবে। তাহলে ক্ষয়প্রাপ্ত অংশ যদি পরীক্ষার প্রশ্নে বলা থাকে, দেখো আমরা একটু আগে একটা টেকনিক শিখলাম না, যে ভাইয়া টি সময় পরে কোনো পরমাণুর যদি 1/2n অংশ অবশিষ্ট থাকে, তাহলে টি হাফের মান কত? টি ডিভাইডেড বাই n। এই শর্টকাটটা শুধুমাত্র প্রযোজ্য অবশিষ্ট অংশের বেলায়। যদি ক্ষয়প্রাপ্ত অংশ থাকে, তাহলে কিন্তু এই শর্টকাট অ্যাপ্লিকেবল হবে না। তখন তোমাকে ক্ষয়প্রাপ্ত থেকে অবশিষ্ট কতটুকু অংশ আছে সেটা বের করে নিতে হবে। তাহলে তুমি অবশিষ্ট অংশ বের করবা কেমনে? অবশিষ্ট অংশ বের করবা কেমনে ভাইয়া? অবশিষ্ট অংশ ইকুয়াল টু 1 মাইনাস ক্ষয়প্রাপ্ত অংশ, ক্ষয়প্রাপ্ত অংশ। সো পরীক্ষার হলে ক্ষয়প্রাপ্ত বলা আছে নাকি অবশিষ্ট অংশ বলা আছে সেটা বের করবা, একটু ভালো মতো খেয়াল করবা। যদি ক্ষয়প্রাপ্ত বলা থাকে ভাইয়া, তাহলে তোমাকে আগে অবশিষ্ট অংশ বের করে নিতে হবে, তারপরে তোমাকে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। সবার কি ক্লিয়ার ভাইয়া? দেখো প্রশ্নের মারপ্যাচ বুঝতে হবে, প্রশ্নের ভাষাগত জটিলতা বুঝতে হবে। সো অবশিষ্ট আর ক্ষয়প্রাপ্ত এই দুটো কিন্তু একই জিনিস না। পরীক্ষার প্রশ্নে পেঁচাইলে দেখবে যে ওইখানে ক্ষয়প্রাপ্ত বলা আছে, ক্ষয়প্রাপ্তের বেলায় তুমি এই শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে একটু এক্সট্রা কাজ করতে হবে, সেটা 1 মাইনাস ক্ষয়প্রাপ্ত অংশ করলেই তুমি অবশিষ্ট অংশ পাবা। অবশিষ্ট অংশ পরে তোমাকে আলটিমেটলি তোমার সূত্র অ্যাপ্লাই করতে হবে। সবাই কি বুঝছো ক্ষয়প্রাপ্ত অংশ এবং অবশিষ্ট অংশের ব্যাপারটা? সবাই কি বুঝছো ক্ষয়প্রাপ্ত এবং অবশিষ্ট অংশের ব্যাপারটা ভাইয়া? সবাই একটু বলো তো দেখি আমাকে, ক্ষয়প্রাপ্ত এবং অবশিষ্ট অংশের ব্যাপারটা সবাই বুঝতে পারছো কি না? সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, যে ভাইয়া সবাই তোমরা বুঝতে পারছো কিনা? সবাই তোমরা বুঝতে পারছো কিনা? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। সেইটা আমরা করে ফেলছি, এই তো। এটাও একটা থিওরি টাইপ প্রশ্ন, দেখি সবার আগে কে উত্তর করতে পারো। সো এখানে বলছে যে নিউক্লিয়ার বন্ধন শক্তি হলো ড্যাশ ড্যাশ নিউক্লিয়াসকে একত্রিত বেঁধে রাখার শক্তি। তাহলে কারে কারে বেঁধে রাখার শক্তি? প্রোটন ও নিউক্লিয়াসকে। হ্যাঁ, এই যে এই নাম্বারটা থিওরি টাইপ প্রশ্ন, মনে রাখবা যে নিউক্লিয়ার বন্ধন শক্তিটা কি? প্রোটন ও নিউট্রনকে নিউক্লিয়াসে একত্রিত বেঁধে রাখার শক্তিটাই হচ্ছে আমাদের কি?
আমাদের নিউক্লিয়ার বন্ধন শক্তি। কি ভাইয়া? নিউক্লিয়ার বন্ধন শক্তি। তাহলে নেক্সটে আসো থিওরি টাইপ প্রশ্ন। ও আবারও একটা থিওরি টাইপ প্রশ্ন, যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া নির্গত শক্তি হলো, দেখো নিউক্লিয় ফিশন, ফিশন মানে ভাঙ্গন, এখানে নির্গত শক্তিটা আসলে কি? নির্গত শক্তিটা আসলে কি? নির্গত শক্তিটা হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বন্ধন শক্তি না, ফিশন ভগ্নাংশ ও নিউট্রনের গতিশক্তি। হ্যাঁ, এই তো বি নাম্বারটা রাইট অ্যান্সার। নিউটনের বিভব শক্তি হবে না, শুধুমাত্র ফিশন ভগ্নাংশের গতিশক্তি না, ফিশন ভগ্নাংশ ও নিউটনের গতিশক্তি, এই দুইটা মিলাই আলটিমেটলি আমাদের নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া নির্গত শক্তি। ওকে, সো এই দুইটা থিওরি টাইপ প্রশ্ন একটু কষ্ট করে মনে রাখতে হবে, দুইটা থিওরি টাইপ প্রশ্ন ভাইয়া একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাই। সো দেখো এখন আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকে চলে যাব। সো ইসলামিক ইউনিভার্সিটিতে একটা থিওরি টাইপ প্রশ্ন, দেখো কি বলছে, যে এক্স রে রশ্মির প্রকৃতি নিচের কোনটির প্রকৃতির সঙ্গে মিলে যায়? এটাও একটা থিওরি টাইপ প্রশ্ন। দেখো এক্স রে এবং আর কে একই প্রকৃতি বিরাজ করে, এক্স রে আর কার সাথে মিল আছে বলো দেখি? এক্স রে এবং গামা রে, এটা মনে রাখবা, এক্স রে বৈশিষ্ট্য যা যা গামার প্রায় সেম, সব মিলে যায়। ওকে, এক্স রে এবং গামা, এক্স রে এবং গামা এই জিনিসটা একটু মাথায় রাখবা। তার পরবর্তীতে আসো, এটা কেমিস্ট্রিতেই তোমরা অনেকবার পড়ছো এবং ছোটবেলা থেকেই পড়ো, দেখি সবার আগে কি উত্তর করতে পারো, যে ভাইয়া কোনটি আইসোবারের উদাহরণ? দেখো আইসোটোপ, আইসোটোন, আইসোবার, তুমি জাস্ট খেয়াল করবে যে লাস্টে কি বলা আছে, বার না র আছে না, র দিয়ে মনে রাখবে ভর সংখ্যা সমান হইতে হবে। তাহলে এইগুলোর মধ্যে কার ভর সংখ্যা সমান? ভর সংখ্যা দেখো এই যে 40 39 হবে না, 13 12 হবে না, তারপরে হচ্ছে 1 2 হবে না, তার মানে এইটাই রাইট আনসার। দেখো এখানে এই যে ভর সংখ্যা 40 40 দুইটা মিল আছে। তাহলে আইসোবার, তুমি আইসোটোপ, আইসোবার, আইসোটোন এগুলো লাস্টে কি করবা? লাস্টের সংখ্যাটাই দেখবা যে লাস্টের ওয়ার্ডটা কি আছে। দেখো বার থেকে আমরা ইজিলি মনে রাখতে পারবো ভাইয়া ভর সংখ্যা, বার থেকে কি মনে রাখতে পারবো? ইজিলি আমরা মনে রাখতে পারবো ভর সংখ্যা। ওকে, নেক্সটে আসো, দেখো 15 দিনে বিসমাথ কি বলতেছে ভাইয়া, যে 15 দিনে বিসমাথ এর কার্যকারিতা 1/8 হয়ে যায়। 1/8 মানেই দেখো এই যে 1/8 অংশ, তাহলে 1/8 মানে কত? যে ভাই 1/2 তার মানে n এর মান কত পাইলা? n এর মান হচ্ছে 3 পাইলা। ওকে, আচ্ছা, সো এরকম বাংলা ভার্সনেও লেখা থাকতে পারে 1/8। ওকে, তাহলে বিসমাথের অর্ধায়ু কত? ভাই একটু আগে টেকনিক শিখছি যে ভাইয়া আমাদের হচ্ছে টি হাফ ইকুয়াল টু কি লেখা যায়? টি ডিভাইডেড বাই এন। তাহলে টির মান কত? 15, এন এর মান কত ভাইয়া? 3, 3 3, তাহলে 3 4 12, তার মানে আমাদের আস্তে আস্তে কত, কোথাও ভুল করছি দাঁড়াও দেখি, টি ডিভাইডেড বাই এন, তার মানে হচ্ছে টি ডিভাইডেড বাই যদি আমরা এন করি দেন হচ্ছে আমরা এইখান থেকে পাবো 3 5 15। হ্যাঁ ঠিক আছে, তো এই যে বি নাম্বারটা 3 5 15। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা জাস্ট শর্টকাটে ফেলাই দিলেই হয়ে যাবে। আমাদের শর্টকাট সূত্রটা কি? টি ডিভাইডেড বাই আমাদের এন, টি হাফ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই এন। এখানে খেয়াল রাখতে হবে অবশিষ্ট অংশ থাকতে হবে, বাট ক্ষয়প্রাপ্ত অংশ থাকলে 1 মাইনাস আমাদের ক্ষয়প্রাপ্ত অংশ করলেই আমরা অবশিষ্ট অংশ পেয়ে যাব। এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখবা। পরীক্ষার হলে মাঝে মাঝে স্যারেরা একটু পেঁচাই দেয়, মাঝে মাঝে স্যারেরা কি করে ভাইয়া? একটু পেঁচাই দেয়, মাঝে মাঝে স্যারেরা একটু পেঁচাই দেয়। ওকে, নেক্সটে আসো, দেখো ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য কোন রশ্মি ব্যবহৃত হয়? সবাই একটু বলো দেখি, থিওরি টাইপ প্রশ্ন। ক্যান্সার কোষের জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়? ক্যান্সার কোষ ধ্বংসের জন্য গামা ব্যবহার করা হয়, মনে রাখবা গামা ব্যবহার করা হয়। গামার সাথে আবার কিসের মিল আছে? আমাদের এক্স রে মিল আছে, একটু আগে আমরা দেখছি। ওকে, আচ্ছা, সো আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী কোশ্চেনে দেখো এইটা একটু উত্তর দাও দেখি, খুবই সুন্দর একটা প্রশ্ন, যে ধরা যাক আলফা বিটা গামা রশ্মি থেকে এত শক্তি নির্গত হচ্ছে, ভেদন ক্ষমতার ক্রম অনুসারে আমাদের ক্রম বিন্যাসগুলো সাজাও। তাহলে দেখো এইখান থেকে দুইটা প্রশ্ন আসে নরমালি, একটা হচ্ছে ভেদন ক্ষমতা আর একটা হচ্ছে অ্যানায়ন ক্ষমতা। সো অ্যানায়ন ক্ষমতা আর ভেদন ক্ষমতা আমি একটু তোমাদেরকে দেখাই দেই। দেখো অ্যানায়ন, অ্যানায়ন, এই অ্যানায়নকে যদি তুমি ইংলিশে লেখো তাহলে কি প্রথম অক্ষর এ দ্বারা শুরু হচ্ছে না? আবার আলফা, এটা কি আলফা না? আলফা, আলফাকে যদি ইংলিশে লেখো তাহলে কি আলফা এ দ্বারা শুরু হচ্ছে না? মনে রাখবা অ্যানায়নে এ দ্বারা শুরু হচ্ছে, এই জন্য অ্যানায়ন ক্ষমতা সব থেকে আলফার বেশি, তারপরে বিটা, তারপরে গামা। এই অ্যানায়ন ক্ষমতা ঠিক উল্টাটাই হচ্ছে ভেদন ক্ষমতা। তো পরীক্ষার হলে ভেদন ক্ষমতা যদি একবার আসছে অ্যানায়ন ক্ষমতা আসতে পারে, সো দুইটাই শিখায় রাখো। সো এইটার উল্টাটাই হচ্ছে ভেদন ক্ষমতা। তাহলে ভেদন ক্ষমতা কার বেশি হবে? গামা, তারপরে হচ্ছে বিটা, তারপরে হচ্ছে আলফা। ওকে, গামা বিটা আলফা, গামা বিটা আলফা, গামা বিটা আলফা। সো ভেদন ক্ষমতা যার বেশি তার কিন্তু গতিশক্তিও বেশি, এটা মনে রাখবা। এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে কার গতিশক্তি বেশি, যে বেশি ভেদ করতে পারবে তার তো অবশ্যই গতিশক্তি বেশি হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে ক্রম অনুসারে সাজাইলে আমরা কি পাবো? গামা কোথায় আছে দেখো তো, সবার আগে গামা।
সো গামা আছে ডি নাম্বার। সো আমাদের ভেদন ক্ষমতা গামা বিটা আলফা, সো ডি নাম্বার। সো অ্যানায়ন ক্ষমতাও পরীক্ষার হলে চলে আসতে পারে। সো একইভাবে মনে রাখবা তুমি, অ্যানায়ন এবং ভেদন একে অপরের উল্টা, অ্যানায়ন এবং ভেদন একে অপরের উল্টা। ওকে, এই তো সুমাইয়া সাদেকা অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। তাহলে চলো আমরা নেক্সটে যাব। এই যে তত্ত্ব, এগুলো ভাই একদম সহজ জিনিস, তোমরা একদম অনেক আগে থেকেই পড়ছো, এবং এই তত্ত্বগুলো অনেক অধ্যায়ে আছে। তোমার মানে ভৌত জগৎ, ভৌত জগতে আছে, দেন হচ্ছে আর কোথায় আছে জানি, ভৌত আলোক বিজ্ঞানে আছে, ঠিক আছে। তো কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করছে, সবাই একটু বলো যে ভাইয়া কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করছে, কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করছে, কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক আবিষ্কার করছে, কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্ক। আলবার্ট আইনস্টাইন কি করছে, আপেক্ষিকতা কনসেপ্টটা আনছে। রাদারফোর্ড কি করছে, পরমাণুর মডেল দিছে। টমাস ইয়ং কি করছে, আলোর দ্বিতীয় পরীক্ষা করছে। ওকে, সো এগুলো একটু কষ্ট করে মনে রাখবা। সো চলো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো এই যে কিছু টাইপের প্রশ্ন আছে যে খুব স্ট্যান্ডার্ড, এগুলো আসলে তুমি বেসিক কনসেপ্ট জাস্ট ঠান্ডা মাথায় কল্পনা করলেই পেরে যাবা। এখানে আলটিমেটলি কোনো মানে কঠিন ওয়েতে যাওয়ার দরকার নেই, একদম সহজ। তুমি ঐতিক নিয়ম করছো না ক্লাস 10-এ, ঐতিক নিয়ম করে করে আমরা এই ম্যাথগুলো সমাধান করতে পারবো। দেখো জাস্টে আসা একটা প্রশ্ন, খুবই 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 সুন্দর একটা প্রশ্ন। কি বলছে যে একটি ধারক প্রতি সেকেন্ডে তার অর্ধেক চার্জ বিলুপ্ত করে। তাহলে প্রতি সেকেন্ডে তার কি করছে, অর্ধেক চার্জ বিলুপ্ত করে। এটা হচ্ছে কিওয়ার্ড, মাথায় রাখবা। যদি 5 সেকেন্ড পর তার চার্জ কিউ হয়, তাহলে প্রাথমিক চার্জ কত ছিল। তার মানে তুমি এখানে অপশন টেস্ট করে উত্তর আনতে পারবা। দেখো অপশন টেস্ট করে উত্তর আনতে পারবা কিভাবে। দেখো আমাদের প্রত্যেকবার অর্ধেক হারায়, 5 সেকেন্ড পর আলটিমেটলি তার অবশিষ্ট চার্জ থাকবে কিউ। তাহলে কোনটারে ভাঙাইলে 5 বার আলটিমেটলি অর্ধেক করলে কিউ পাওয়া যাবে, দেখি। সো দেখো কোনটা, এটা তো জীবনে হবে না, এটাও হবে না, এটাও ছোট, এত ছোট মান হবে না। এই যে 32 রে ভাঙাও, তাহলে 32 কে তুমি একবার করো, তাহলে এটার অর্ধেক প্রত্যেকবার কি হয়, প্রতি সেকেন্ডে। দেখো প্রতি সেকেন্ডে অর্ধেক হারায়, তাহলে 32 এর অর্ধেক হচ্ছে 16। তারপরে আবার আবার তার মানে 2 বার হইলো, এটা 2 দাও, তাহলে 8। 3 বার তার মানে 4, 4 বার তার মানে কি ভাইয়া আমাদের 2। 5 বার তাহলে 2 এর অর্ধেক কত, 1। তাহলে 1 মানেই এই যে ভাইয়া, ধরো 32 কিউ থাকলে শুধুমাত্র কিউ অবশিষ্ট আছে, তার মানে আমাদের ডি নাম্বারটা রাইট আনসার। বুঝছো? দেখো এরকম ঐতিক নিয়মে করলেই দ্রুত অ্যান্সার মিলে যাবে, এইরকম ঐতিক নিয়মে করলেই দ্রুত অ্যান্সার মিলে যাবে, এরকম ঐতিক নিয়মে করলে দ্রুতই অ্যান্সার মিলে যাবে। বুঝতে পারছো? এরকম ঐতিক নিয়মে করলে ভাইয়া দ্রুত অ্যান্সার মিলে যাবে, এরকম ঐতিক নিয়মে করতে পারলে দ্রুত অ্যান্সার মিলে যাবে। সো আমাদের এক্সট্রা পেইন নেওয়ার দরকার আছে, সো আমাকে এক্সট্রা পেইন নেওয়ার দরকার আছে, বলো। আমরা জাস্ট এরকম কি করব, এরকম জাস্ট আচ্ছা 13 নাম্বার আবার বুঝাই দিব। দেখো 13 নাম্বার তুমি বলছো আবার বুঝাই দিতে, আবার বুঝাই দিচ্ছি ভালো মতো ঠান্ডা মাথায় একটু আমার কথা শোনো। প্রথমে কি বলছে যে একটি ধারক প্রতি সেকেন্ডে তার অর্ধেক চার্জ বিলুপ্ত করে। তার মানে 1 সেকেন্ডে অর্ধেক, মনে করো যদি আমার কাছে 10 টাকা থাকে তাহলে 1 সেকেন্ডে 5 টাকা হয়ে যাবে, প্রতি সেকেন্ডে কি হয়ে যাবে, অর্ধেক চার্জ বিলুপ্ত করতেছে। ওকে, এতটুকু মাথায় রাখো। তাহলে যদি 5 সেকেন্ড পর তার চার্জ কিউ হয়, তাহলে প্রাথমিক চার্জ কত ছিল। তাহলে আমাদেরকে কয়বার যাইতে হবে, 1 সেকেন্ডে যদি আমাদের কি অর্ধেক চার্জ হারায়, তাহলে এরকম করতে করতে 5 সেকেন্ড পরে সে কতটুকু থাকবে সেটা বের করতে বলছে। মানে কত পরে থাকবে না, পরের অংশটা দেওয়া আছে। 5 সেকেন্ড পর ধরো তোমার কাছে কিউ আছে, তাহলে তোমার কাছে আদি অবস্থায় প্রাথমিক অবস্থায় কত ছিল সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি অপশন টেস্ট করি, চলো। দেখো এই যে 32 কে ধরো, তাহলে 32 কে আমি 5 বার ভাঙাবো, কারণ 5 সেকেন্ডে, 1 সেকেন্ডে কি হবে, প্রত্যেকবারই অর্ধেক হয়ে যাবে। তাহলে দেখো প্রথম অর্ধেক হয়ে গেল, একবার গেল, আমাদের এইভাবে 5 বার যাইতে হবে কারণ 5 সেকেন্ডে যাইছে। তাহলে 32 এর অর্ধেক 16, 16 এর অর্ধেক 8, 8 এর অর্ধেক 4, 4 এর অর্ধেক 2, 2 এর অর্ধেক 1। তাহলে দেখো 1 2 3 4 5, 5 সেকেন্ডের পর তার কাছে 1 হয়ে গেছে। তার মানে এইটা মানে কি 32 কিউ ধরো ছিল, সবগুলাতে কিউ 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 লাগাই দাও, তাহলে এখানে লাস্টে কিউ পরিমাণ আধান অবশিষ্ট আছে। বুঝছো এখন তুমি? বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? দেখো তো কিছু ম্যাথ আছে, এই ধরনের ম্যাথগুলো না আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করবো না, ঐতিক নিয়মে করে ফেলবো, তাহলে তাড়াতাড়ি হবে। কোনো সূত্রে অ্যাপ্লাই করার দরকার নেই, তুমি দেখে জাস্ট ঐতিক নিয়মে অ্যাপ্লাই করে দিবা, দেখে জাস্ট ঐতিক নিয়মে অ্যাপ্লাই করে দিবা, দেখে জাস্ট কি করবে ভাইয়া, ঐতিক নিয়মে অ্যাপ্লাই করে দিবা। বুঝছো? এই একটু দ্রুত রেসপন্স করো যে ভাইয়া ক্লিয়ারলি বুঝছো কি না, ক্লিয়ারলি বুঝছো কি না বলো। এই প্রশ্নগুলো কিন্তু অনেক মজার কোশ্চেন, তুমি জাস্ট ঐতিক নিয়মে করলেই সব থেকে দ্রুত হয়ে যাবে। ওকে আচ্ছা ঠিক আছে, নেক্সটে আসো। দেখো কি বলছে, এই যে এইটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, মাঝে মাঝে আমরা হঠাৎ করে দেখে আলটিমেটলি ঘাবড়াই যাই। তো দেখি এটা কে কে পারো। দেখো এখানে কি বলছে যে ভাইয়া ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ও
ভরবেগের গুণফলকে নির্দেশ করে কি? তার মানে তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগ এটা নির্দেশ করবে কি? তাহলে দেখো আমরা ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি জানি ভাইয়া, বলো দেখি। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি জানি? ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি জানি, সেই অনুযায়ী আমাকে সমাধান করিতে হবে। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি? দেখো আমরা কি জানি যে ভাইয়া ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পি না, আবার এটাকে ভাঙাইলে এইচ ডিভাইডেড বাই এম ভিউ লেখা যায়, প্যারা নাই, আমাদের এতদূর যাওয়া লাগবে না, আমাদের এই এতটুকু থাকলেই হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়াল টু দেখো তো কি লেখা যায়, ল্যামডা ইন্টু পি। তাহলে ল্যামডা ইন্টু পি তোমাকে তো বের করতে বলছে, তাহলে কি হবে, সেখানে এইচ থাকবে। তাহলে এইচ মানে কি, প্লাঙ্কের ধ্রুবক, তার মানে এ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? তো প্রশ্নটা অনেক সহজ, কিন্তু হঠাৎ করে দেখে আমরা মাঝে মধ্যে ঘাবড়াই যাই। প্রশ্নটা অনেক সহজ, বাট হঠাৎ করে মাঝে মধ্যে দেখে আমরা ঘাবড়াই যাই। সো একটু মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ও ভরবেগের গুণফলকে কি নির্দেশ করা হয়, প্লাঙ্কের ধ্রুবক নির্দেশ করা হয়। ওকে, নেক্সটে আসো। দেখো এই যে নিউক্লিয়ার বিক্রিয়া, ভাই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ বিগত 5 বছরে গুচ্ছতে এই নিউক্লিয়ার বিক্রিয়া থেকে আসে নাই। সো তোমাদের বেলায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো একটু মাথায় রাখবা, ঠিক আছে? কারণ তোমাদের বেলায় অর্ধায়ু থেকে অলরেডি 2বার প্রশ্ন আসছে, নিউক্লিয় ফিউশন বিক্রিয়া এগুলো চলে আসছে। সো এরকম ডিরেক্ট বিক্রিয়া থেকে প্রশ্ন আসে নাই এখনো। তো তোমাদের এইবার বিক্রিয়া থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তোমাদের এইবার কি ভাইয়া, বিক্রিয়া থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি, বিক্রিয়া থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। সো বিক্রিয়া যদি তুমি পাইতে যাও, তাহলে তোমাকে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন আলফা মানে কি? আলফা মানে হচ্ছে হিলিয়ামের দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট, তার মানে 2 আর 4, আর এখানে 2 প্লাস, এটা মাথায় রাখতে হবে আলফা মানে। আবার বিটা মানে কি? বিটা মানে হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে -1 0। তারপরে কি নিউটন মানে কি? নিউটন মানে হচ্ছে আমাদের 0 1। তারপরে গামা মানে কি? গামা মানে হচ্ছে 0 0, কোনো পরিবর্তনই ঘটবে না। আবার পজিট্রন মানে কি? পজিট্রন মানে হচ্ছে আমাদের কি হবে ভাইয়া, 1 0 1 0 1 0। ওকে, দেখো নিউট্রন আর পজিট্রন একে অপরের উল্টা, এটা মাথায় রাখবা একটু, মাঝে মাঝে গুলাই যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রোটন, একটা হচ্ছে পজিট্রন, এটা একটু লিখে দেই, এটা হচ্ছে পজিট্রন আর এটা হচ্ছে প্রোটন। প্রোটন মানে কি, উভয় ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুইটাই এক এক করে বাড়বে, এটা হচ্ছে আমাদের প্রোটন। সো নিউক্লিয় বিক্রিয়ায় তুমি যদি এই কয়টা আছে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই 6টা জিনিস তুমি যদি মনে রাখো, তাহলে তোমার কাছে এই ধরনের বিক্রিয়া একদম পানি ভাত। এই ধরনের বিক্রিয়া তোমাকে কি করতে হবে, জাস্ট একটাই মেথড, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে। তাহলে দেখো তো এই বিক্রিয়াটার মধ্যে এখানে উপরে কত আছে 11, এখানে কত আছে 4, তাহলে 4 আর হচ্ছে 11, 4 আর 11 কত 15, তাহলে এখানে 14 আছে। তাহলে বাকি শর্ট কত, উপরে শর্ট হচ্ছে 1। আবার এখানে আসো 5 6 7, বাট এখানে নিচে আছে 7। ওকে, তাহলে তো বাকি নাই, তাহলে 7 7 মিলে গেছে, তাহলে নিচে লাগবে 0 উপরে লাগবে 1, নিচে লাগবে 0 উপরে লাগবে 1। দেখো তো কার সাথে মিলে, নিচে লাগবে 0 উপরে লাগবে 1, নিচে লাগবে 0 উপরে লাগবে 1, নিচে লাগবে 0 উপরে লাগবে 1। এটা না পারলে খবর আছে, আমি লেখা দিছি, তোমরা দেখে দেখে জাস্ট উত্তর দাও। নিচে লাগবে 0 উপরে লাগবে 1, তার মানে দেখো এই যে নিচে 0 উপরে 1, কে আছে, নিউট্রন। তো নিউটন বাবাজি কোথায়, সি নাম্বারটা রাইট আনসার। তো তোমাকে এই 5টা জিনিস একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। তারপরে তুমি জাস্ট খালি কি করবা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলাই দিবা যে কত শর্ট এবং উপরে শর্ট নাকি নিচে শর্ট, কত কম বেশি, এইটাই হচ্ছে আমাদের এইখানকার মেইন নিয়ম। ওকে, বুঝতে পারছো ভাইয়া? এই তো 15 সি নাম্বার সবাই করে ফেলছো, মিম, তুমি, সাদেকা, ধন্যবাদ। তাহলে চলো নেক্সটে আসি আমরা। দেখো এইটা একটু মাথা খাটায় বলো দেখি, এটা হচ্ছে জাস্টে আসা একটা প্রশ্ন, যে কোন তেজস্ক্রিয় মৌল থেকে বিটা কণা নির্গত হলে নিচের কোন উক্তিটি সত্য? বিটা কণা নির্গত হয়েছে, তাহলে বিটা কণা নির্গত যদি হয়, বিটা কণা মানে কি একটু আগে তোমাদেরকে দেখাইছি। বিটা কণা মানে নিচে -1 হবে উপরে 0 হবে, তাহলে আমাদের কি পারমাণবিক সংখ্যা কি হবে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হবে। কারণ মাইনাস মানে কি, মাইনাস দেখো যখন ছেড়ে দেয় তখন তো এমনি আগে থেকে একটা মাইনাস থাকবে, কারণ ছেড়ে দিছে, তারপরে আবার -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। তাহলে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাবে কোথায়, আমাদের বিটা যদি কোনো নির্গত হয়, একটা আমাদের বিক্রিয়া থেকে যদি বিটা নির্গত হয়, তাহলে তোমার পারমাণবিক সংখ্যা বাড়াই দিতে হবে, কারণ বিটা মানেই -1, কারণ ই -1 0, তাহলে নির্গত হওয়া মানেই তো একটা মাইনাস, আবার এইখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে পারমাণবিক সংখ্যা একটা বেড়ে যাবে। সো এই প্রশ্নটা কিন্তু খুবই জোস একটা প্রশ্ন। এটার প্রয়োগ ভার্সন কিন্তু এই যে বিক্রিয়া দিয়েও চলে আসতে পারে, এটার প্রয়োগ ভার্সন বিক্রিয়া দিয়েও চলে আসতে পারে। এই ভর সংখ্যা না, পারমাণবিক সংখ্যা বাড়বে, কারণ এখানেই মাইনাস আর নির্গত মানেই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, নেক্সটে আসো। দেখো এখানে কি বলছে, সো এইটা একটু লেস ইম্পর্টেন্ট বাট চলে আসতে পারে। দেখো একটি হিলিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তি দেওয়া আছে, তোমাকে গড় বন্ধন বের করতে বলছে। গড় বন্ধন এটা একদম ডিরেক্ট সূত্র, এটা আহামরি কোনো কঠিন না, বাট একটু লেস ইম্পর্টেন্ট, তেমন একটা আসে না। গড় বন্ধন শক্তি, দেখো গড় বন্ধন শক্তি
গড় বন্ধন শক্তি, গড় বন্ধন শক্তি, গড় বন্ধন শক্তি তুমি ইকুয়াল টু লিখতে পারো মোট বন্ধন শক্তি এবং ডিভাইডেড বাই মোট নিউক্লিয়ন সংখ্যা। মোট বন্ধন শক্তি, বন্ধন শক্তি আর হচ্ছে ডিভাইডেড বাই মোট নিউক্লিয়ন সংখ্যা বা মোট ভর সংখ্যা, একই কথা, ভর সংখ্যা। তাহলে তুমি বন্ধন শক্তি কত ভাইয়া? 27.128 ডিভাইডেড বাই ভর সংখ্যা কত? ভর সংখ্যা দেখো আমাদের ভর, হিলিয়ামের ভর কত? 4, তাহলে 4, তাহলে 4 7 28, তাহলে আমাদের কত আসবে? 28 তো না, 7 6 6 পয়েন্ট সামথিং, মানে 7 এর কাছাকাছি। দেখো তো কোথায় আছে, একদম একুরেট ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি অপশন দেখো, 13 হবে না, 4 হবে না, 3 হবে না, এই যে 7 এর কাছাকাছি একটা। সো এইটাই হচ্ছে আমাদের রাইট আনসার, অর্থাৎ এই নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট আনসার। সো এই প্রশ্নটা একটু লেস ইম্পর্টেন্ট, বুঝছো? এই প্রশ্নটা মোটামুটি একটু লেস ইম্পর্টেন্ট, তেমন একটা আসে না, বাট এই সূত্রটা একটু কষ্ট করে মনে রাখবা, ওকে? আর ক্যালকুলেশনের সময় তোমাকে একুরেট একদম গুণ ভাগ করার দরকার নাই, তুমি আগে দেখবা তোমার ফরমেশন কি দাঁড়াইছে, তারপরে তুমি অপশনটা একবার চেক দিবা, দেখবা যে অপশন দেখলে তুমি বুঝতে পারবা ম্যাক্সিমাম কোশ্চেনের উত্তর কি হবে, কারণ একদম একুরেটটা আলটিমেটলি তোমার বের করার দরকার নাই, কারণ অপশনের মধ্যে ডিস্টেন্স দেওয়া থাকে বেশ, যেহেতু হাতে ক্যালকুলেশন করতে হবে। সো এই যে এইটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, একদম ফিক্সড একটা মান, দেখি কেউ মাথা খাটায় করতে পারো কিনা। দেখো কি বলছে, যে রেডিয়ামের গড় আয়ু ও অর্ধায়ুর অনুপাত, রেডিয়ামের গড় আয়ু আর অর্ধায়ু, যারই গড় আয়ু আর অর্ধায়ু বলুক না কেন একই আসবে, গড় আয়ু আর অর্ধায়ু, রেডিয়াম বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে তাও একই আসবে। সো গড় আয়ু আর অর্ধায়ু, গড় আয়ু এবং অর্ধায়ু এর অনুপাত কত? গড় আয়ু এবং অর্ধায়ু এর অনুপাত কত? সবাই একটু আমাকে অ্যান্সার করার ট্রাই করো, গড় আয়ু এবং অর্ধায়ুর অনুপাত কত, দেখি সবার আগে কে পারো। তাহলে দেখো আমরা সূত্র কি জানি ভাইয়া, সূত্র কি জানি, সূত্র কি জানি বলো দেখি, যে গড় আয়ু টাউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? টাউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা। আবার এই ল্যামডা ইকুয়াল টু কি লেখা যায়? ল্যামডা ইকুয়াল টু লেখা যায় আমাদের, ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারবো? ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের হচ্ছে লন টু ডিভাইডেড বাই টি হাফ, কারণ আমরা টি হাফ ইকুয়াল টু কি জানি? টি হাফ ইকুয়াল টু আমরা লিখতে পারবো লন টু ডিভাইডেড বাই ল্যামডা, ওকে? তাহলে ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারবো? ল্যামডা ইকুয়াল টু লন টু ডিভাইডেড বাই টি হাফ, লন টু ডিভাইডেড বাই টি হাফ, ওকে? এখন লন টুর মান কত? লন টুর মান 0.693, মুখস্থ রাখতে হবে, ওকে? তাহলে তোমাকে বের করতে বলছে যে ভাই গড় আয়ু এবং অর্ধায়ু এর অনুপাত কত, গড় আয়ু এবং অর্ধায়ুর এর অনুপাত কত। তাহলে তুমি দেখো এখানে যদি তুমি বসাও, তাহলে দেখো এই যে এই সূত্রটা থেকে, এই বক্স করা সূত্র থেকে যদি আমরা আনি, যে ভাইয়া এখানে কি পাচ্ছি দেখো তো, গড় আয়ু এবং অর্ধায়ুর অনুপাত, তাহলে এইখান থেকে আমরা দেখো আমরা কি পাচ্ছি, আমাদের লাগবে গড় আয়ু, তাহলে টাও লাগবে আগে, তাহলে এইখানে তুমি মান বসাই দাও, তাহলে টাও ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে ল্যামডার মান যেহেতু লন টু ডিভাইডেড বাই হচ্ছে লন টু ডিভাইডেড বাই টি হাফ, তাহলে উল্টাই দাও, তাহলে টি হাফ ডিভাইডেড বাই লন টু থাকতেছে, তাহলে আমাদের গড় আয়ু এবং অর্ধায়ু, তাহলে টাও ডিভাইডেড বাই টি হাফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই লন টু, 1 ডিভাইডেড বাই লন টু, লন টুর মান কত? 0.693। তাহলে দেখো তাহলে এর অনুপাত কত হবে? এর অনুপাত দেখো, এর অনুপাত মানে তোমার ভাগফল, এই যে 1 ডিভাইডেড বাই 0.693, 693, 1 ডিভাইডেড বাই 0.693, 1 ডিভাইড বাই 0.693, এটা সবসময় মনে রাখবা, যেহেতু ফিক্সড মান 1.44, 1.44, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আর যদি অনুপাত চাইতো, যদি এরকম থাকতো, অপশনে তো এরকম নাই যে 1:0.693, এরকম যেহেতু নাই, তাহলে তোমাকে অনুপাত মানে কি ভাগ না, ওই ভাগফলটা বসাইতে হবে, ভাগ না ভাইয়া, ভাগফলটা বসাইতে হবে, ওকে? বুঝতে পারছো? দেখো এই প্রশ্নটা কিন্তু মানে দেখে মনে হচ্ছে আরে জোস একটা জিনিস, তাই না? সো প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। এই তো মিম সবার আগে অ্যান্সার করছো, ডি নাম্বার, ধন্যবাদ। সুমাইয়া ভুল করছো, সি হবে না, ওকে? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো এই যে ডিরেক্ট সূত্র কিন্তু এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, সবাই একটু বলো দেখি, ডিরেক্ট সূত্রগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, ডিরেক্ট সূত্র মারাত্মক ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র কোনটা হবে রে? যে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বি নাম্বারটা রাইট আনসার। সো ডিরেক্ট সূত্র মাথায় রাখতে হবে, ডিরেক্ট সূত্রগুলো পরীক্ষায় আসতে পারে, ডিরেক্ট সূত্রগুলো কি ভাইয়া পরীক্ষায় আসতে পারে। তারপরে আসো যে এক্স রে এর জন্য কোনটি সঠিক, দেখো এই যে সূত্র, এখান থেকে সূত্র আসতে পারে, একদম ডিরেক্ট সূত্র পরীক্ষায় চলে আসতে পারে। সো একটু মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে ভাইয়া, একদম ডিরেক্ট সূত্র পরীক্ষায় চলে আসতে পারে। দেখো আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি কি জানি যে ভাইয়া আমরা শক্তি নির্ণয়ের সূত্র কি জানি, ফোটনের শক্তি E ইকুয়াল টু এইচ নিউ, জানি না? নিউ ইকুয়াল টু আবার লেখা যায় এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, তাই না?
তাহলে এইখান থেকে আমরা দেখো E ইকুয়াল টু এইচ সি ডিভাইড বাই যদি ল্যামডা, শক্তির একক কি ইলেকট্রন ভোল্ট, এর সঙ্গে তুলনা করতে পারবো। তাহলে দেখো এইখান থেকে আমরা ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারতেছি, এইচ সি ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ই। তাহলে ই এর জায়গায় আমরা ওই যে ইলেকট্রন ভোল্টের সঙ্গে তুলনা করতে পারি, তাহলে এইচ সি ডিভাইডেড বাই ইভি। তাহলে দেখো আমাদের কোনটা আসতেছে, এইচ সি, এই যে এইচ ই দেওয়া আছে ভাই, সি আর ই একটু খেয়াল রাখবা। তাহলে আমাদের রাইট আনসার কোনটা আসতেছে, যে এ নাম্বারটা রাইট আনসার, যে ল্যামডা ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ইভি। ওকে, সো দেখো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে। একদম ডিরেক্ট সূত্র একটু কাস্টমাইজ করা, ডিরেক্ট সূত্র ভাইয়া একটু কাস্টমাইজ করা, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে। ওকে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই একটু বলেন বুঝছেন কিনা, সবাই একটু বলেন যে ভাইয়া বুঝছেন কিনা। ওকে, এই তো সাবাস, নেক্সটে আসো। তাহলে দেখো এই যে এই এখনই প্রশ্ন, এখনই সূত্রগুলো শিখাইছি। সবাই বলো যে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবন কত। অর্ধজীবনের সূত্র, ডিরেক্ট সূত্র পরীক্ষায় চলে আসছে, ডিরেক্ট সূত্র পরীক্ষায় চলে আসছে। অর্ধজীবন কত বলো দেখি, অর্ধজীবনের কত হবে, যে টি হাফ ইকুয়াল টু লন টু ডিভাইড বাই ল্যামডা, লন টুর মান কত 0.693, দ্যাট মিন্স আমাদের এ নাম্বারটা রাইট আনসার। এখন এই যে এইটা মানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য না, এই ল্যামডা এই অধ্যায়ের জন্য ক্ষয় ধ্রুবক, এটা মাথায় রাখবা, এটা কিন্তু ক্ষয় ধ্রুবক, এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য না, আবার ভুল করিও না। ল্যামডাকে সবসময় আমরা তরঙ্গ ধরে অভ্যস্ত, তরঙ্গ দৈর্ঘ্য, বাট এইটার তরঙ্গ দৈর্ঘ্য না, এখানে ক্ষয় ধ্রুবক। নেক্সটে আসো, দেখো কি বলতেছে, নেক্সটে আসো দেখো কি বলতেছে ভাইয়া, খুব সুন্দর একটা প্রশ্ন, মৌলানা ভাসানীতে আসছিল গুচ্ছ পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। দেখো কি বলতেছে, যদি কোনো তেজস্ক্রিয় পদার্থের 10% ক্ষয় হতে 5 দিন সময় লাগে, তবে 20 দিন পর সম্পূর্ণ অংশ কত ভাগ অবশিষ্ট থাকবে। দেখো অবশিষ্ট অংশ থাকার মানেই হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n বাই করা। তাহলে আমাদের n এর মান লাগবে আগে, তাহলে n ইকুয়াল টু কি লেখা যায়, তাহলে দেখো টি হাফ ইকুয়াল টু, যদি আমরা টি ডিভাইডেড বাই n লিখতে পারি, তাহলে n ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি হাফ লেখা যায়। তাহলে টি ডিভাইডেড বাই টি হাফ, টির মান কত, টির মান হচ্ছে আমাদের হচ্ছে দেখো 10% খাতে এত সময় লাগে, তবে 20 দিনে পর তার কত সময় লাগবে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি বের করতে পারবো, অর্ধায়ু, তাহলে আমাদের হচ্ছে টির 20 দিন পর, তার মানে টির মান হচ্ছে 20। আর দেখো এখানে কিন্তু একটু মাথায় রাখতে হবে, দেখো এখানে কোথাও অর্ধায়ু বলা নাই 5, অর্ধায়ু বলা নাই 5, বাট এটা আমরা অর্ধায়ু হিসেবেই ধরবো। ঠিক আছে, দেখো তবে 20 দিন পর, তার মানে এই কতদিন পর, এটাই তো ছোট হাতের টির মান। তাহলে এটা যদি ছোট হাতের টি হয়, তাহলে এটাকে অটোমেটিক আমরা টি হাফ ধরতে হবে। তাহলে দেখো আমাদের কত হচ্ছে, আমাদের 5, তাহলে 4 5 20, তাহলে 4 আসতেছে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার কত 4, তাহলে আমাদের কত চলে আসতেছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তার মানে 1 ডিভাইড বাই 16, দ্যাট মিন্স সি নাম্বারটা রাইট আনসার। ওকে, সো পরীক্ষার প্রশ্নের একটু ভাষাগুলান বুঝতে হবে, একটা দিয়ে একটা মিসিং থাকলে, একটা দিয়ে একটা মিসিং থাকলে, বা ওটা না বলা থাকলে তুমি দেখে বুঝে নিতে হবে, দেখে বুঝে নিতে হবে। দেখো তবে 20 দিন পর, তার মানে এটা টির মান, কত দিন পর টির মান, আর তাহলে এইটা তাহলে কি হবে, টি হাফের মান। ঠিক আছে, সো আমরা জাস্ট শর্টকাটে ফেলাই দিলে দ্রুত অ্যান্সার পেয়ে যাব, কারণ আমরা এটা একদম ক্লাসের শুরুতেই এই টেকনিকটা শিখছি। ওকে, এই তো 22 সি, ধন্যবাদ, সুমাইয়া অলরেডি পেরে গেছে। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাব। দেখো তো ভাইয়া নেক্সটে কি বলা আছে, যে একটি ইলেকট্রনের নিশ্চল ভর দেওয়া আছে কত 9.0828 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম, তাহলে শক্তির সমতুল্য, আমরা কি জানি, শক্তি ইকুয়াল টু এম সি স্কোয়ার লেখা যায়। তাহলে এম এর মান কত ভাইয়া, 9.028 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স কত 28, আর হচ্ছে সি স্কোয়ার, দ্যাট মিন্স আলোর বেগ, তার মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 8 আর 2 গুণ 16, একবারই বর্গ করে দিলাম, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার করলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16 হবে। তাহলে দেখো 9 9 81 আসতেছে, তাহলে এখানে 81 পয়েন্ট সামথিং যাই হোক না কেন, ইন্টু এখানে কত, দেখো 28 থেকে তুমি 16 বাদ দাও, তাহলে যদি বাদ দাও তাহলে কত আসতেছে ভাইয়া, 28 থেকে 16 বাদ দিলে আমাদের 2 আসতেছে, আমাদের 1 আসতেছে, আর এখানে মাইনাস, কারণ বড় সংখ্যার আগে মাইনাস ছিল, তাহলে 10 ইনভার্স কত 12। তাহলে দেখো এটা কার সঙ্গে মিলতেছে, তাহলে এইখান থেকে তুমি একটা কাজ করো, কত আসতেছে 12, তাহলে 6 7 8 হাতে নাই 12। ওকে, তাহলে এইখান থেকে 9 9 81
ঠিক আছে, বাট দুইটা ক্লোজ মান আছে, দুইটা ক্লোজ মান আছে, দুইটা ক্লোজ মান 8 এটা কি রে? ও আচ্ছা, দেখো দুইটা ক্লোজ মান নাই, কিন্তু তোমার আলটিমেটলি এককে ঝামেলা দিয়ে রাখছে, সো প্যারা নাই। দেখো আমাদের এইটা একক কি ভাই? শক্তির একক জুল, ইলেকট্রন ভোল্ট না। জুল থেকে তুমি চাইলে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারবা, কারণ আমরা কনভার্সন জানি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইনটু 10 ইনভার্স 19 আমাদের জুল। বাট আমাদের তো বেসিকটা, এটা তো এসআই ফরম্যাট না, এসআই ফরম্যাটে একক হচ্ছে জুল। তাহলে জুলে কোনটা আছে? তাহলে এই নাম্বারটা দেখো, এই যে 9981, তাহলে পয়েন্ট সামনে আনছে, পাওয়ার কম 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 বেশি হবে। ওকে, বুঝছো? তাহলে 23-এর কি হবে? 23-এর বি দাগাইছো, 23-এর কি দাগাইছো? বি দাগাইছো। বি কেন হবে বাবা? ইলেকট্রন ভোল্ট কার একক? তোমাকে বলছে শক্তির সমতুল্য বের করতে বলছে। ওকে, একটু খেয়াল রাখো, একক কনভার্সন একটু এদিক ওদিক হলেই কিন্তু ঝামেলায় পড়ে যাবা। একক কনভার্সন একটু এদিক ওদিক হলেই ঝামেলায় পড়ে যাবে। তোমারে বের করতে বলছে শক্তি, শক্তির এসআই একক হচ্ছে জুল, তো এখানে ইলেকট্রন ভোল্ট দাগানো যাবে না। এখানে কি করা যাবে না? ইলেকট্রন ভোল্ট দাগানো যাবে না, বুঝছো? চলো নেক্সটে আসি। কি বলছে দেখো, এই যে এই টাইপের ম্যাথমেটিক্স গুচ্ছ পরীক্ষায় এখন পর্যন্ত তেমন একটা আসতে দেখা যায় না, আসতে পারে। এটা আবার হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞানেও আছে। তো দেখো এখানে কি বলছে, যে একটি বাল্ব হতে 630 ন্যানোমিটার দৈর্ঘ্যের লাল আলো বিকৃত হচ্ছে, নির্গত ফোটনের শক্তি কত? তাহলে ভাই শক্তি ইলেকট্রন ভোল্ট এককে বের করতে বলছে, এটা এক্সট্রা ভাবে তোমাকে করতে হবে। দেখো তোমাকে স্পেসিফিক ভাবে বলে দিছে ইলেকট্রন ভোল্ট এককে লাগবে। তাহলে E ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এইচ এর মান কত? এইচ এর মান কত? প্লাঙ্কের ধ্রুবক। তাহলে প্লাঙ্কের ধ্রুবকের মান কত ভাইয়া? 6.63 ইনটু 10 ইনভার্স 34। সি এর মান কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ল্যামডার মান কত? ন্যানোমিটারে আছে, মিটারে আনতে হবে। তাহলে 600, তাহলে দেখো 630 ইনটু 10 ইনভার্স 9, ন্যানোমিটারকে মিটারে আনলাম। তাহলে এইটারে আমরা কাটাকাটি করার জন্য দেখো 6.30, তাহলে এক ঘর দুই ঘর আগে দশমিক আনছি, তাহলে ছোট সংখ্যা, তাহলে পাওয়ার বাড়াইতে হবে। তাহলে দুই ঘরে যদি বাড়াই, তাহলে +2 করে দিলে কত আসবে? 7, 8, 9, তাহলে 10 টু দি পাওয়ার 7 আসবে, 10 ইনভার্স 7। ঠিক আছে, তার মানে 6.30 ইনটু 10 ইনভার্স 7। এখন তোমাকে এক্সট্রা ভাবে যেহেতু ইলেকট্রন ভোল্ট, এটা করলে কিন্তু আমরা জুল এককে পাবো, তাই না? এসআই একক তো আমাদের জুল, বাট আমাদের দরকার ইলেকট্রন ভোল্ট এককে। তাহলে তোমাকে আরো এক্সট্রা ভাবে 1.6 ইনটু 10 ইনভার্স 19 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে দেখো 6.3 6.3 কাটাকাটি করে দাও। তারপরে এখানে দেখো কি আছে, যে ভাইয়া এইখানে আছে 7, এইখানে আছে 19, তাহলে 19, 20, 21, 22, 23, 24, 25, 26, তাহলে এখানে 10 টু দি পাওয়ার -26। এই 26টা উপরে গেলে কত হবে? পজিটিভ 26 হয়ে যাবে। তাহলে আমাদের কত আছে দেখো, এইখান থেকে তুমি আগে ক্যালকুলেশন করে নাও, তুমি আগে ক্যালকুলেশন করে নাও। দেখো এখান থেকে আমাদের পজিটিভ যদি 26 হয়, তাহলে আমাদের হচ্ছে 34। এই 34 থেকে আগে 8 বাদ দাও, তাহলে 8 বাদ দিলে কত আসতেছে ভাইয়া? 6 হাতে 1, তাহলে 2 আসতেছে -26। তাহলে -26 এর জায়গায় আবার 26, তাহলে পজিটিভ 26 নেগেটিভ 26 কাটাকাটি চলে যাবে। পজিটিভ 26 নেগেটিভ 26 গেল, সো বাদ। তাহলে এখন এই যে 3 ডিভাইডেড বাই সামথিং, তার মানে 3 ডিভাইডেড বাই 1.6, তাহলে হচ্ছে মানে 1 পয়েন্ট সামথিং উত্তর হবে। তাহলে 1 পয়েন্ট সামথিং, আবার এইখানে দেখো সবগুলাই আবার 1 পয়েন্ট সামথিং আছে, কি একটা মহা ঝামেলা, তাই না? আমাদের কি একটা মহা ঝামেলা। তাহলে দেখো আমাদের 3 কে, তাহলে 1 পয়েন্ট সামথিং, তার মানে হচ্ছে 2 দুগুণ 4, তাহলে 3 কে 1 মানে 1 ডিভাইড 1.6 দ্বারা, তার মানে কত হবে? একদম 2 এর কাছাকাছি হবে। কারণ কি ভাই? কারণ 1.5 ইনটু 2 মানেই হচ্ছে 3। তাহলে 2 এর কাছাকাছি, সব থেকে 2 এর কাছাকাছি ক্লোজ মানটা দেখো, 1.25 না, 1.55 না, 1.66 না, একদম 2 এর কাছাকাছি 1.97। সো এইভাবে তোমাকে একটু স্মার্টলি চিন্তা ভাবনা করে দাগাইতে হবে। তোমাকে একদম হাতে কলমে একদম একুরেট আনতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। তো তুমি অপশন দেখে দেখে গেস করবা, অপশন দেখে গেস করতে শিখতে হবে। ওকে, নাহলে একদম একুরেট হাতে কলমে ভাগ করে গুণ করে আনতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে পরীক্ষার হলে, টাইম ম্যানেজমেন্ট কুলাইতে পারবা না। ওকে, এই তো সুমাইয়া অলরেডি আনসার করতে ফেলছো, যে ভাইয়া ডি নাম্বার, ধন্যবাদ। নেক্সটে আসো, দেখো এখানে কি বলতেছে, যে এইটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রশ্ন, ঐতিক নিয়মের মাধ্যমে করতে পারবো। দেখো কি বলতেছে, যে ভাইয়া একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10, তাহলে অর্ধায়ু 10 দিন, এখন 30 দিন পর 1 কেজি অবশিষ্ট, উক্ত পরিমাণে কতটুকু অবশিষ্ট থাকবে? 30 দিন পরে 1 কেজি পরিমাণ উক্ত পদার্থের, মানে 1 কেজি ধরো ছিল প্রাথমিক অবস্থায়, তাহলে 30 দিন পর তার কতটুকু অংশ অবশিষ্ট থাকবে? তাহলে আমাদের প্রথমে ছিল 1 কেজি, তাহলে আমাদের অর্ধায়ু 10, তাহলে প্রথম 10 দিনে একবার অর্ধেক হয়ে যাবে, তাহলে 1 এর অর্ধেক কত? 1 ডিভাইডেড বাই 2, তারপরে আবার আরো অর্ধায়ু মারে দাও, তাহলে 10 আসতেছে, তাহলে 1 ডিভাইডেড বাই 4,
তারপরে আরো 10 দিন, কারণ অর্ধায়ু তো 10 দিন করে, তাহলে এখানে কত আসবে 1/1/4 এর হচ্ছে অর্ধেক মানে 1/8। তাহলে দেখো এই যে এইখানে 10 দিন 10 দিন 10 দিন, তাহলে 30 দিন পর কতটুকু অংশ অবশিষ্ট থাকবে 1/8। 1/8 মানে 0.125। ওকে, দেখছো এই প্রশ্নটা কিন্তু গুচ্ছের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তো তুমি এত মনে করো আলটিমেটলি ঝামেলাতে না গিয়ে তুমি ঐতিক নিয়মেই সমাধান করতে পারবা, তুমি ঐতিক নিয়মেই সমাধান করতে পারবা। ওকে, ঐতিক নিয়মেই সমাধান করতে পারবা। আর যদি মনে করো যে ভাইয়া তুমি সূত্রের মাধ্যমে করবা একই জিনিস, ওই যে 1/2n, যেহেতু অবশিষ্ট অংশ এই 1 এর জায়গায় যেহেতু ওজন দেওয়া আছে, তাহলে তুমি ডাব্লু বসাই দিতে পারো। তো এটা একদম শর্টকাটের ফর্মুলার মতো মনে রাখতে পারো। তাহলে ডাব্লু মানে 1 কেজি, 1/2n, n এর মান কত, n ইকুয়াল টু লেখা যায় t/t²। তাহলে t এর মান কত 30, 30/10 তার মানে 3। তাহলে দেখো 3 1/2³ দ্যাট মিন্স 1/8, 1/8 মানে 0.125, একই কথা। যেমনিই করো না কেন উত্তর আসবে। সো ঐতিক নিয়মটা দিয়ে টানলে আলটিমেটলি অনেক বড় বড় ম্যাথ খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো রে? সবাই বুঝতে পারছো? তুমি যেভাবেই করো, সূত্র দিয়েও করতে পারো, ঐতিক নিয়ম দিয়েও করতে পারো, একই অ্যান্সার আসবে। নেক্সটে আসো, দেখো নেক্সটে আসি আমরা, যে 1 অ্যাটমিক মাস ইউনিট ভরের সমতুল্য শক্তি কত। এটা থিওরি টাইপ একটা প্রশ্ন, মুখস্থ রাখতে হবে ফিক্সড মান। 1 অ্যাটমিক মাস ইউনিট দ্যাট মিন্স AMU ভরের সমতুল্য শক্তি কত, যে 931 পয়েন্ট সামথিং। এই যে সি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। দেখো এখানে কিন্তু ইলেকট্রন ভোল্ট না, ভুলে আবার বি নাম্বার দাগায় দিও না, এটা কিন্তু মেগা ইলেকট্রন ভোল্ট, একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এটা মেগা ইলেকট্রন ভোল্ট। তো আমরা তাড়াহুড়া করতে গিয়ে মাঝে মাঝে ভুল দাগায় ফেলি, আমরা তাড়াহুড়া করতে গিয়ে মাঝে মধ্যে ভুল দাগায় ফেলি। ওকে, তাড়াহুড়া করতে গিয়ে ভুল দাগায় ফেলি। ওকে, সো এটা একটু খেয়াল রাখবা। দেখো নেক্সটে আসি আমরা, দেখো এই যে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সে ঢুকে যাব। ওকে, তো দেখো এই যে রিসেন্ট সালে এইখান থেকে যে ম্যাথটা আসছিল, মোটামুটি এই ধরনের ম্যাথ ইঞ্জিনিয়ারিং এ বেশি আসে, ভার্সিটিতে তেমন একটা আসেই না, হুট করে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল ভোল্টেজ লাভের ম্যাথ। নর্মালি তোমাদের এইখান থেকে বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড হচ্ছে ওই যে আইসি বের করে, আইই বের করে, বা গতীয় রোধ বের করতে বলে, অথবা মানে বিবর্ধন গুণক অথবা প্রবাহ লাভ, এগুলাই বের করতে বলে। বাট এইখানে দেখো তোমার এই প্রশ্নটা কিন্তু ভোল্টেজ লাভ বের করতে বলছিল, খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। এটা নর্মালি ইঞ্জিনিয়ারিং এ এমসিকিউ এ প্রশ্নটা আসে, নর্মালি ভার্সিটিতে তেমন আসতো না, বাট হঠাৎ করে দেখো হুট করে 23-24-এ চলে আসছিল জিএসটি তে। সো আমরা একটু প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়ি। সো একটি সিলিকন ট্রানজিস্টরের ইনপুট রোধ, দ্যাট মিন্স ইনপুট রোধ RIN দেওয়া আছে কত ভাইয়া 150। প্রবাহী পিট প্রবাহ, পিট মানে কি বেস প্রবাহ, তার মানে IB কত দেওয়া আছে আমাদের 50 মাইক্রো এম্পিয়ার, একক খেয়াল রাখতে হবে, মাইক্রো এম্পিয়ারে আছে। পরিবর্তনের জন্য কালেক্টর প্রবাহ পরিবর্তন হয়, দ্যাট মিন্স আইসি দেওয়া আছে কত 2.5 মিলি এম্পিয়ার। সো মাইক্রো একটাতে দেওয়া আছে, একটাতে মিলি দেওয়া আছে। দেন ট্রানজিস্টরের সাধারণ ইমিটর এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, যার রোধ দেওয়া আছে, আবার 5 কিলো ওহম। ওরে জোস! তাহলে এখন তোমাকে এমপ্লিফায়ারের ভোল্টেজ লাভ বের করতে বলছে। দেখো ভোল্টেজ লাভের সূত্র কি, ভোল্টেজ লাভের সূত্র ভি অফ এ আমরা যদি বের করতে চাই এমপ্লিফায়ারের, তাহলে আমরা লিখতে পারবো যে ভাইয়া বিটা ইনটু আমাদের লিখতে পারবো আর এল ডিভাইডেড বাই আর ইন। ওকে, তাহলে বিটা ইকুয়াল টু কি লেখা যায়, বিটা ইকুয়াল টু মানে প্রবাহ লাভের সূত্র ফেলাই দাও, প্রবাহ লাভ মানে আইসি ডিভাইডেড বাই আইবি ইনটু আর এল ডিভাইডেড বাই আর ইন। এখন জাস্ট মান বসাই দাও। তাহলে আইসির মান কত, দেখো ওই যে কালেক্টর প্রবাহ 2.5 মিলি এম্পিয়ার, তাহলে 2.5 মিলি এম্পিয়ারকে এম্পিয়ার আনো 10⁻³ ডিভাইডেড বাই বেস প্রবাহ কত ভাইয়া 50 মাইক্রো এম্পিয়ার, তাহলে 50 মাইক্রো এম্পিয়ার মানে 10⁻6। আর এল এর মান কত, এই যে 5 কিলো ওহম, কিলো ওহমকে তোমাকে কি করতে হবে আমাদের ওহমে আনতে হবে, 1000 দ্বারা গুণ করো। আর আর ইনপুট রোধ কত, দেখো ওই যে ইনপুট রোধ হচ্ছে 150, তাহলে 150 করে দাও। ওকে, এখন এটাকে জাস্ট কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। ওকে, এটাকে একটু কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। দেখো তাহলে ধরে নাও এইখানে একটা দশমিক যদি আমরা তুলে দেই, তাহলে ছোট মানকে বড় করলাম, বড় করলে পাওয়ার কমাইতে হবে, তার মানে এখানে 10⁻4 করে দিলাম। তাহলে এখানে দেখো 25 দুগুণ 50, তাহলে 2 থাকলো নিচে। ওকে, আবার আসো যে ভাইয়া এখান থেকে একটা শূন্য যদি আমরা কেটে দেই, তাহলে আমাদের কত আসতেছে এখানে 10, তাহলে 10 10⁻1, তাহলে উপরে গেলে 10⁻1, তাহলে আলটিমেটলি 2 থাকবে এখানে। ওকে, আচ্ছা, তাহলে এখানে 3 5 15, 3 থাকলো। ওকে, আচ্ছা,
তারপরে দেখো এইখানে আছে কত ভাইয়া 4, এখানে আছে 2, তার মানে এইটা কেটে দাও, তাহলে এইখানে কত অবশিষ্ট থাকলো জাস্ট 2, টেন ইনভার্স 2, তাহলে এটাও কাটা দাও, টেন ইনভার্স 2 থাকলো। ওকে, তাহলে এই যে 6 এইটা উপরে তুলে দাও, তাহলে পজিটিভ 6 হয়ে যাবে, তাহলে 10⁴ অবশিষ্ট থাকলো, এগুলো সব কাটাকাটি শেষ। ওকে, এখন আছে 1/6, কারণ এই যে 3 আছে এইখানে আর এইখানে আছে কত 2, তাহলে 3 2 6, 1/6, তাহলে 6 1.0, তাহলে কত আসতেছে 6, তাহলে এক ঘর গেলে 6 থাকতেছে 4, তাহলে হচ্ছে শূন্য নাও একটা, তাহলে 5 6 30, 6 6 36, 6 আমাদের 36, তাহলে আমাদের 4 আসতেছে 1.666 এরকম যাবে। তাহলে 1666 কোথায় আছে, এরকম চলতেই থাকবে, কারণ বারবার 6 এখানে 40 আসবে, আবার 36, আবার 40 36, তার মানে একদম চোখ বন্ধ করে 1.66666, এই যে তোমাকে একুরেট আনার দরকার নাই, তুমি অল্প একটু টানলেই অপশনের দিকে খেয়াল তাকাইলেই তুমি বুঝতে পারবা যে কোনটা রাইট অ্যান্সার। ঠিক আছে, সো এইখানে একটা ঝামেলা হয়েছিল কি, এখানে ঝামেলা হয়েছিল দেখো, আলটিমেটলি তোমার একদম একুরেট ভাবে ক্যালকুলেশন করলে আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার আসবে, কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় সিলেকশন মনে হচ্ছে সি। সো পরীক্ষার হলে না কি হয়, মানে গুচ্ছ তো অদ্ভুত টাইপের ক্যালকুলেশন তুমি দুই একটা দেখতে পারবা, খুব ক্লোজ মান, নর্মালি হাতে ক্যালকুলেশন করতে ক্লোজ মান থাকে না, বাট গুচ্ছতে না একটু ক্লোজ মান থাকে, এইটা একটা প্যারাদায়ক কাজ। ঠিক আছে, যখন ক্লোজ মান থাকবে তখন কিচ্ছু করার নাই, তোমাকে এরকম করে টানতে টানতে আনতে হবে। ওকে, তখন একটু সময় সাপেক্ষ, তখন একটু সময় সাপেক্ষ। নর্মালি দেখো আমাদের ক্লোজ মান দিয়ে রাখছে, একদম ক্লোজ মান দিয়ে রাখছে, গুচ্ছতে এরকম দুই একটা তুমি অপশন পাবা একদম খুবই ক্লোজ, দেখে অবাক হওয়ার কিছু নাই, এরকম প্রতি বছরে দিয়ে রাখে, কেন জানি দিয়ে রাখে। ওকে, এগুলান বলা হয় মনে করো হচ্ছে একটা করে ফাঁদ, তুমি যদি এখানে টাইম ইনভেস্ট করো, তোমার কাছে দেখে মনে হচ্ছে আচ্ছা ক্যালকুলেশন খুবই ক্লোজ, তার মানে এটা স্কিপ করে সামনের দিকে আগাই, এটাই বুদ্ধিমানের সিদ্ধান্ত। বাট যদি তুমি দেখো যে না মোটামুটি ক্যালকুলেশন কয়েকবার ভাগ করলেই পেয়ে যাবো, তাহলে তুমি আগাবা। ওকে, যদি বেশি ঝামেলা দেখো তাহলে স্কিপ করে সামনের দিকে যাইতে হবে। সো এই টাইম ফাঁদের মধ্যে পড়া যাবে না, যত বেশি ক্লোজ থাকবে ওইটা একুরেট আনতে গেলে কিন্তু সময় সাপেক্ষ। ওকে, বুঝতে পারছো ভাইয়ারা, বুঝতে পেরেছো, বলো। বুঝতে পেরেছো সবাই, একটু বলো দেখি। ওকে, তাহলে চলো নেক্সটে আসি আমরা। দেখো একটি অর্ধপরিবাহী তাপমাত্রা 300 কেলভিন থেকে 350 কেলভিন বাড়ালে কি হবে, মানে তাপমাত্রা বাড়াইলে কি হয় নরমালি, এটা তোমাকে বের করতে বলছে। তাপমাত্রা বাড়াইলে কি হয়, তাপমাত্রা বাড়াইলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কমবে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে। বি নাম্বারটা থিওরি টাইপ প্রশ্ন, একটু মাথায় রাখবা। তাপমাত্রা যদি বাড়াও তাহলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, তাপমাত্রা যদি বাড়াও তাহলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। নেক্সটে আসো, যে একটি পি টাইপ অর্ধপরিবাহী চার্জ কিরকম, দেখো পি টাইপ আর এন টাইপ কেমনে মনে রাখবা, দেখো আমি একটু টেকনিক শেখাই দিই। তো তোমরা ছোটবেলায় একটা ডিভাইস কি ব্যবহার করছিলা, MP3, মনে হয় যে মানে পেপসির ক্যানের মতো থাকতো, বিভিন্ন শেপের থাকতো, মনে কর গোলাকার থাকতো, বিভিন্ন শেপের নরমালি থাকতো, জাস্ট মেমোরি কার্ড ঢুকাইলে জাস্ট অডিও গান প্লে হইতো, এটাকে MP3 বলা হইতো। ঠিক আছে, সো দেখো ওই যে এটা MP3 কি, জাস্ট অডিও গান শোনার জন্য একটা ডিভাইস। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ রেডিওর মতো, জাস্ট শোনা যাবে কিন্তু দেখা যাবে না। সো MP3 একটা ডিভাইস। সো এইভাবে তুমি মনে রাখবা MP3, তাহলে পি মানে কি, পি টাইপ, এই যে এটার সাথে মিল দেয়, পি টাইপ হচ্ছে ত্রিযোজী মৌল, গ্রুপ 13 মৌলগুলো। ঠিক আছে, এবং পি ফর কি লেখা যায় পজিটিভ, তাহলে দেখো এটা হচ্ছে ত্রিযোজী, একটা দিয়ে তুমি অনেক কিছু মনে রাখতে পারবা, ত্রিযোজী, তারপরে হচ্ছে গ্রুপ 13 মৌল পর্যায় সারণীতে, তারপরে হচ্ছে পি ফর পজিটিভ, তাহলে পি টাইপের কি হবে, ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক হবে, পজিটিভ। ওকে, এইভাবে তুমি মনে রাখতে পারবা, এইভাবে তুমি মনে রাখতে পারবা, বুঝছো, এইভাবে তুমি ভাইয়া মনে রাখতে পারবা, ক্লিয়ার, এইভাবে তুমি মনে রাখিতে পারবা। সো নেক্সটে আসো, দেখো কি বলছে, যেসব পদার্থের তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে তাদেরকে কি বলা হয়। দেখো নরমালি পরীক্ষায় আসে কি, তাপমাত্রা বাড়লে রোদ কমলে কি হয়, এটা সবসময় বেশি আসে, এটাই বেশি গুরুত্বপূর্ণ, বাট সহজটাও চলে আসছে, বাট যাতে করে তোমরা কনফিউশনে পড়ে যাও, যাতে করে তোমরা কনফিউশনে পড়ে যাও। সবাই একটু বলো দেখি, তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে তাহলে কি হবে, এটা তো পরিবাহী, আর তাপমাত্রা বাড়লে রোদ কমলে সেটা হয় অর্ধপরিবাহী, যদি কমে, যদি কমে তাহলে হয় অর্ধপরিবাহী। ঠিক আছে, যদি কমে তাহলে হয় কি ভাইয়া, অর্ধপরিবাহী, যদি কমে তাহলে কি হবে ভাইয়া, অর্ধপরিবাহী। বুঝতে পারছেন, নেক্সটে আসো। দেখো স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহী হলো
দেখো পি ফর পজিটিভ, তাহলে পজিটিভ কোনটা? হোলের চার্জ কি? হোলের চার্জ হচ্ছে পজিটিভ, এটা মাথায় রাখবা। আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তার মানে পি টাইপে কি থাকবে? শুধু হোল থাকবে, পি ফর পজিটিভ, এটা দিয়ে মনে রাখতে পারবা। আচ্ছা 29 সি হবে না ভাইয়া? আচ্ছা দাঁড়াও দেখি 29 কোনটা ছিল। 29 সি, মুক্ত ইলেকট্রনের সংখ্যা কমবে না মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে? মুক্ত ইলেকট্রনের সংখ্যা তো বাড়বে রে, তাপমাত্রা বাড়লে তো মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ে। আমার জানা মতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ে। ওকে, তাপমাত্রা বাড়লে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ে। ওকে, তবুও যদি কনফিউশন মনে হয় চেক করতে পারো একটু বই থেকে। ওকে, আমার জানা মতে তাপমাত্রা বাড়লে তো মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ে। ওকে, সো আচ্ছা 29, আচ্ছা কি বলছো 29-এর বলছো না 28? আচ্ছা 29-এরটা বলছো, 29-এর সি হওয়ার কথা। তাহলে 29 তো এইটা, সরি। তাহলে 29 29 29 29 হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী চার্জ, পি টাইপ অর্ধপরিবাহী চার্জ। ওহো, চার্জ আছে, সরি 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 সরি, ঠিক আছে তোমারটা ঠিক আছে ভাইয়া, আমি খেয়ালই করিনি যে এখানে চার্জ বলা আছে। দেখো এখানে পি টাইপ আলটিমেটলি নিরপেক্ষ যদি থাকে, এটা তুমি শর্টকাট আকারে মনে রাখতে পারো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার নিরপেক্ষই দেখাইতে হবে, কারণ পি টাইপে তোমার ধনাত্মকও থাকে ঋণাত্মকও থাকে। সো আলটিমেটলি পি টাইপে আমি যদি দেখি, দেখো পি ফর পজিটিভ, তার মানে হোলের সংখ্যা গরিষ্ঠতা থাকবে, তার মানে হোল থাকবে কি সংখ্যা গরিষ্ঠ, ঠিক আছে, সংখ্যা গরিষ্ঠ থাকবে, গরিষ্ঠ। আর ইলেকট্রন থাকবে সংখ্যা লঘিষ্ঠ, বাট দুইটাই অবস্থান করবে। ওকে, সো ধন্যবাদ ভাইয়া। তাহলে আমাদের মুখ্য আধান বাহক যদি বলে তখন আমরা বলবো হোল, ঠিক আছে। তাহলে পি টাইপটা একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমাদের নিরপেক্ষ। চলো দেখো এই যে পি টাইপ অর্ধপরিবাহী, দেখো পি টাইপ অর্ধপরিবাহী তড়িৎদ্বারা সিলিকনের সাথে কাকে যোগ করবা, মানে ডোপিং কাকে করবা? সো পি টাইপ অর্ধপরিবাহী মনে রাখার জন্য আমরা একটু আগে পড়লাম MP3, তাই না? পি টাইপ অর্ধপরিবাহী মনে রাখার জন্য একটু আগে কি পড়ছি ভাইয়া? আমাদের MP3 পড়ছি, তাই তো? MP3 পড়ছি। এখন আমরা পি টাইপ পর্যায় সারণীর কত গ্রুপ 13 মৌল কিভাবে মনে রাখবো? মনে রাখবে এইভাবে, একটা ছন্দের মাধ্যমে, বাবা এলো গেল ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে, তাহলে এগুলো হচ্ছে পি টাইপ মৌল, গ্রুপ 13 পর্যায় সারণী, গ্রুপ 13 মৌল। এগুলো কেমিস্ট্রিতে তোমরা শেখার কথা। সো এখান থেকে প্রত্যেকটা জিনিস বের হয়ে যাবে। দেখো বাবা মানে বোরন, এলো থেকে অ্যালুমিনিয়াম, গেল থেকে গেলিয়াম, ইন্ডিয়া থেকে ইন্ডিয়াম, থেকে থেকে থেরিয়াম। ওকে, তাহলে আমাদের পি টাইপের সাথে কোনটা মিশাবো? ইন্ডিয়াম, ইন্ডিয়াম, ইন্ডিয়াম। তাহলে ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ডি নাম্বারটা হচ্ছে ভাইয়া আমাদের রাইট অ্যান্সার, ডি নাম্বারটা কি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 32-এর কি হবে? 32-এর ডি হবে। সাদেকা সি কেন? হাই হাই করছো কি? এখানে দেখো কোনটা যোগ করতে হবে সেটা চাইছে, যোগ করতে হবে না চাইছে, এটা এটা না। নেক্সটে আসো, নেক্সটে আসো। দেখো কোন পিএন জাংশনে আমাদের 0.1 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহ পরিবর্তন পাওয়া গেল 400 মিলি অ্যাম্পিয়ার, তাহলে গতি ও রোধ কত হবে? একই জিনিস। দেখো আমরা নরমালি আই ইকুয়াল টু ওহমের সূত্র থেকে ভি ডিভাইডেড বাই আর জানি না, তাহলে আর ইকুয়াল টু কি লেখা যায়? ভি ডিভাইডেড বাই আই, জাস্ট এই সূত্র বসাই দিবা। তাহলে ভির মান কত? 0.1, আর আই এর মান কত? 400, আর এখানে মিলি তার মানে 10⁻³ তার মানে হচ্ছে আমাদের 10⁻³। তাহলে দেখো এখানে দশমিক তুলে দাও, এখানে কত আসবে? বড় করছি তাহলে পাওয়ার কমাইতে হবে 10⁻1, তাহলে এটাকে উপরে তুলে দাও, তাহলে +3 হয়ে যাবে। তাহলে এখানে কত থাকবে? +3 হইলে নেগেটিভ, তাহলে 10 স্কয়ার থাকবে শুধুমাত্র। তাহলে এখানে উপরে থাকতেছে 10 স্কয়ার ডিভাইডেড বাই, তার মানে উপরে থাকতেছে 100, নিচে থাকতেছে 400, তাহলে 0 0 0 0 কাটা 1/4, তাহলে 1/4 করলে কত আসবে? দেখো 41.0, 4 × 4 4 × 8, 2 0 4 5 20, তার মানে 0.25। এই নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝছো? আমাদের 33-এর কি হবে রে? 33-এর এ নাম্বারটা রাইট অ্যান্সার। 33-এর কি হবে ভাইয়া? এ নাম্বারটা রাইট অ্যান্সার আসতেছে, এ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সটে যাই আমরা।
দেখো একটি ট্রানজিস্টরের আইই মানে ইমিটার প্রবাহ দেওয়া আছে, ইমিটার প্রবাহ দেওয়া আছে, আইসি কালেক্টর প্রবাহ দেওয়া আছে। এখন তোমাকে প্রবাহ বিবর্ধন গুণক দ্যাট মিন্স আলফার মান বের করতে বলছে। তাহলে আলফা কি জানি ভাইয়া, আলফা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই, সূত্র মনে রাখতে হবে। আর বিটা মানে কি, আইসি ডিভাইডেড বাই আইবি, সূত্র উল্টা পাল্টা করা যাবে না। তাহলে আইসির মান কত দেখো, 3 মিলি অ্যাম্পিয়ার। দেখো সবগুলাই যদি মিলি অ্যাম্পিয়ারে আছে তাহলে তোমাকে একক কনভার্ট করার দরকার নাই, তুমি জাস্ট মান বসাই দিবা। তাহলে কত আমাদের 3 ডিভাইডেড বাই আমাদের ইর মান কত 1.5, কারণ মিলি অ্যাম্পিয়ারকে এম্পিয়ারে আনো, এটা ওই ঘুরে উল্টে কাটাকাটি যাবে। সো দুইটা একই একক হলে তোমার অনুপাত আকারে কোনো কিছু থাকলে ওটাকে একক কনভার্সন করতে হয় না। তাহলে দেখো এখানে 1.5 তুমি যদি কাটাকাটি করো তাহলে 2 আসবে। তাহলে 2 কোথায়, এই যে আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার। 2 কোথায় ভাইয়া, আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার, কারণ 1.5 এর সাথে 2 গুণ করলে 3 পাওয়া যায়। ওকে, বুঝছো বুঝছো? তাহলে 34 এর কি হবে, ডি নাম্বার। এই তো সাবাস, সাদেকা অলরেডি অ্যান্সার করছো। নেক্সটে আসো, দেখো কি বলছে। এই যে বাংলা ভার্সন নাম দেওয়া থাকবে, পিট, সংগ্রাহক, নিঃসারক, এগুলো দেওয়া থাকবে। তো দেখো একটি ট্রানজিস্টরের পিট সংযোগে আছে, তাহলে এর নিঃসারক প্রবাহ আমাদের 0.85 মিলি অ্যাম্পিয়ার, আবার পিট প্রবাহ দেওয়া আছে। তাহলে প্রবাহ বিবর্ধন গুণক দ্যাট মিন্স আমাদের কি, প্রবাহ বিবর্ধন গুণক মানে কি আলফা, প্রবাহ বিবর্ধন গুণক মানে কি ভাইয়া, আলফার মান চাইছে। তাহলে আলফা ইকুয়াল টু কি জানি বলো তো, আলফা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইই। তাহলে দেখো আমাদের ইমিটার প্রবাহ, আমাদের আইসির মান কি দেওয়া আছে, না আইসির মান দেওয়া আছে না, আইইর মান দেওয়া আছে। ইমিটার প্রবাহ অর্থাৎ দ্যাট মিন্স নিঃসারক, এটা হচ্ছে আইইর মান, তাই না? বাট আমাদের এখানে আইসি, দেখো পিট প্রবাহ দেওয়া আছে, আইবির মান দেওয়া আছে, আইসির মান দেওয়া নাই। তাহলে আমরা একটা সূত্র কি জানি ভাইয়া, আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। সো এখান থেকে আমাকে আইসির মান আমাদের হচ্ছে আইসির মান আনতে হবে। তাহলে আইসি ইকুয়াল টু কি লেখা যায়, আইসি ইকুয়াল টু আইই মাইনাস আইবি। তাহলে আইইর মান কত ভাইয়া, 0.85 মিলি অ্যাম্পিয়ার। দেখো দুইটাই মিলি অ্যাম্পিয়ারে আছে, তাহলে 0.85 মাইনাস 0.05 করে দাও। তাহলে কত আসতেছে ভাইয়া, আমাদের হচ্ছে 80, কত আসতেছে 80, 0.80। এখন মিলি অ্যাম্পিয়ার যেহেতু এম্পিয়ারে আনি নাই, তাহলে মিলি অ্যাম্পিয়ারে রাখি আমরা আপাতত। তাহলে আসো এখানে সে ভাইয়া আইসি, এখন আইসির মান পাইছি 0.80, আইইর মান কত, আইইর মান হচ্ছে যেহেতু এটাও মিলি অ্যাম্পিয়ারে, তাহলে একক কনভার্ট করার দরকার নাই, 0.85। তাহলে দেখো 0.85 পাইছি আমরা, ঠিক আছে? তাহলে এইটাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে। দেখো এটাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো আমাদের কত চলে আসবে, দেখো আমাদের এই উপরের মানটা ছোট না, 0.80 ছোট, আর এইটা দেখো একদম অল্প একটু কম বেশি, বাট এটা হালকা একটু বড়, তাই না? তাহলে ছোট ডিভাইডেড বাই বড় করলে এখানে একের থেকে ছোট মান চলে আসবে, একের থেকে ছোট। বাট এইখানে দেখো সবগুলাই একের থেকে ছোট আছে, একের থেকে ছোট আছে। ওকে, তাহলে দেখো এইটা ওই যে অনেক আগে আসছিল, সো আলটিমেটলি হচ্ছে যখন ক্যালকুলেটর ছিল। বাট তুমি এখন চাইলে মানে ভেঙে ভেঙে করতে পারবা, এটাকে ভেঙে ভেঙে করলে একটু সময় লাগবে। এটা হচ্ছে 0.94 চলে আসবে, বি নাম্বারটা রাইট আনসার চলে আসবে। ওকে, বাট ভাঙে ভাঙে করতে হবে তোমাকে। তো তুমি যদি এটা কাটাকাটি করো, ওই যে 16 ডিভাইডেড বাই 17 আনা যাবে। তাহলে 16 ডিভাইডেড বাই 17 ভাগ করো, অ্যান্সার চলে আসবে। ওকে, সো একটু টাইম লাগলেও একুরেট অ্যান্সার আনা যাবে। এটা মোটামুটি হাতে ক্যালকুলেশন করা সম্ভব, এটা মোটামুটি কি ভাইয়া হাতে ক্যালকুলেশন করা সম্ভব। ওকে, এটা মোটামুটি হাতে ক্যালকুলেশন করা সম্ভব। সো সূত্র খেয়াল রাখবা, এই যে সূত্রগুলান খেয়াল রাখবা, প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ লাভ, তারপরে হচ্ছে আমাদের নিঃসরক প্রবাহের যে একটা সূত্র আছে আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এগুলান সূত্রগুলান মনে রাখতে হবে। এখন এই যে এটা তো তোমরা পাওয়ারা উচিত। দেখো আমরা একটু আগেই প্রবাহ বিবর্ধন গুণক দিয়ে করছি, বাট এখন দেওয়া আছে প্রবাহ লাভের মান। তাহলে আমরা বিটা ইকুয়াল টু কি জানি ভাইয়া, বিটা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আমাদের আইবি। এখন তোমার কাছে চাইছে হচ্ছে আইই এর মান বের করতে বলছে। তাহলে আইই ইকুয়াল টু আমরা লিখতে পারবো আইবি প্লাস আইসি। তাহলে দেখো আইবির মান দেওয়া আছে পরীক্ষার প্রশ্নে, এখন আমরা আইসির মান বের করতে পারলেই আই এর মান পাওয়া যাবে। তাহলে আইসি এইখান থেকে আবার আইসি বের করা যায়, তাহলে বিটা ইন্টু আইবি। তাহলে বিটার মান কত 100, আইবির মান কত ভাইয়া, যে 50 মাইক্রো অ্যাম্পিয়ার, দ্যাট মিন্স 10 ইনভার্স 6। তাহলে দেখো এখানে কত আসতেছে 1 2 3, তিনটা শূন্য কাটো, তাহলে আমাদের এখান থেকে 3 কমে যাবে, তাহলে 10 ইনভার্স 3 হয়ে যাবে। তাহলে 5 ইন্টু 10 ইনভার্স 3, 5 ইন্টু 10 ইনভার্স 3 থাকতেছে। তাহলে আইবির মান কত, আইবির মান হচ্ছে মাইক্রো, চলে আসছে ওরে বাপরে, মাইক্রো আর মিলি, মাইক্রো আর মিলি। সো প্যারা নাই, আমরা এখানে একটু তোমাকে মাথা খাটাইতে হবে। দেখো একটু তোমাকে মাথা খাটাইতে হবে,
এই প্রশ্নটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন, একটু তোমাকে মাথা খাটাইতে হবে। সো এইখান থেকে দাঁড়াও আমি একটু ক্যালকুলেশনটা চেক করি, দেন হচ্ছে 150 আমাদের মাইক্রো এম্পিয়ার, তাহলে 50, তাহলে 1 2 3, তাহলে 10^6 থেকে কাটাকাটি করে দিছি আমরা। ওকে, তাহলে হচ্ছে কত আসতেছে এটা? আইসি হচ্ছে 10^3। আচ্ছা, এখন দেখো এটা একটা শর্ত আছে, তুমি যদি পাওয়ারে মনে করো হচ্ছে এই যে এইখানে একটু খেয়াল করো, আমি আগে মান বসাই দিই তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। আইবির মান কত পাইছি ভাইয়া? আইবির মান হচ্ছে 50, 10^6 আছে। তুমি আইসির মান আনবা, তাই না? আইসির মান তুমি পাইলা কত? 5 × 10^3, 5 × 10^3, তাই না? এখন ঝামেলা কোথায় জানো? এই পাওয়ারের ক্যালকুলেশনে তুমি চাইলে এইভাবে দেখো, এইখানে এই যে 50 45 × 10^3 এরকম করতে পারবে না। তোমাকে অলওয়েজ খেয়াল রাখতে হবে পাওয়ার সেম বানায় তারপরে প্লাস মাইনাস করতে হবে। কি করতে হবে? পাওয়ার সেম বানায় তোমাকে প্লাস মাইনাস করতে হবে, পাওয়ার সেম বানায় তোমাকে প্লাস মাইনাস করতে হবে। ওকে, তাহলে এখানে 6 আছে, এখানে 3, হইলো না? তাহলে তোমাকে এইটাকে তুমি হয় 3 বানাও, না হয় এটাকে তুমি 6 বানাও। তাহলে এটাকেই 6 বানাই দেই। তাহলে তুমি এখানে কত ছোট মান আছে না, তাহলে 6 করতে হবে, পাওয়ার আলটিমেটলি কমাইতে হবে, তাহলে সংখ্যা বাড়াবো। তাহলে কয় ঘর? 3 ঘর, 1 2 3 ইনটু আমাদের 10^, তুমি 6 লিখতে পারবা। তাহলে এখানে কত আসতেছে? 5000 10^6, 5000 10^6, আর এখানে প্লাস 50 ইনটু 10^6, তাহলে 5050 ইনটু 10^6, এটাই হবে উত্তর। তাহলে 5050 10^6, 6 মানে আবার মাইক্রো, দ্যাট মিন্স 5050 মাইক্রো এম্পিয়ার, এই নাম্বারটা রাইট আনসার। সো দেখো, মানে প্রশ্নটা খুবই জোস। প্রশ্নটা কি ভাইয়া? প্রশ্নটা খুবই জোস, কিন্তু ক্যালকুলেশনটা আরো জোস। সো এই পাওয়ারের ক্যালকুলেশনে পাওয়ার সেম বানায়া তারপরে তোমাকে যোগ বিয়োগ করতে হবে, তাছাড়া না। পাওয়ার কম বেশি থাকলে, পাওয়ার অভিন্ন থাকলে তুমি যোগ বিয়োগ করতে পারবে না। ওকে, সো 36, এই তো এ নাম্বার অলরেডি তোমরা করে ফেলছো। শিফাত সবার আগে করছো, ধন্যবাদ। নেক্সটে আসো, আজান দিচ্ছে আর ক্লাসও আমাদের বেশি দূর নাই, আমাদের ক্লাসও মোটামুটি শেষের পর্যায়ে আছে। এই যে এটাই লাস্ট কোশ্চেন, ঠিক আছে? আজানের আগে শেষ হয়ে যাবে। সো দেখো, নিচের কোনটি দ্বারা ডোপিং করলে আমাদের পি টাইপ অর্ধপরি পাওয়া যাবে না? তাহলে পি টাইপ অর্ধপরি পাওয়া যাবে না, দেখো এই যে কোনটা না আর কোনটা হ্যাঁ, এটা ভালো মতো রাখতে হবে। তাহলে পি টাইপ, ওই যে বাবা এলো গেল ইন্ডিয়া থেকে, তাহলে আমাদের কি হবে? বাবা এলো গেল ইন্ডিয়া থেকে, সবকিছুই আছে। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কি হবে বাবা? অ্যান্সার হবে সি। এন্টিমনি তো আমরা আলটিমেটলি কোথাও পাই নাই। গেলিয়াম পাইছি, বাবা এলো গেল ইন্ডিয়া থেকে, অ্যালুমিনিয়াম, বোরন, এগুলো সবই পি টাইপ, বাট পাওয়া যাবে না বলছে। তার মানে পি টাইপ না কোনটা সেটাই দেখাইতে হবে। তাহলে সি নাম্বারটাই রাইট অ্যান্সার। ওকে, সো এই তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসও শেষ, আবার আজানও দিয়ে দিচ্ছে। সো আলটিমেটলি ব্রেক দেওয়ার প্রয়োজন নাই, তার আগে আমরা শেষ করে ফেলছি। ওকে, আর আইসিটি পার্টের সংখ্যা রূপান্তর, তারপরে গেট, এগুলো তো তোমরা পারো, এই জন্য আমি তোমাকে দেখাই দিইনি, ফিজিক্সের অংশগুলাই শুধুমাত্র দেখাই দিছি। ওকে, সো সবাই একটু বলো যে সবাই সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আচ্ছা ভাইয়া, 29টা ডি হবে না? 29 নাম্বার, 29-এ দাঁড়াও দেখতে হবে। না, 29-এর ওই যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নিরপেক্ষ, বুঝছো? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নিরপেক্ষ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা তুমি নিরপেক্ষ, এটাই সব থেকে বেটার অপশন, নিরপেক্ষটাই বেটার, বুঝছো? ব্যবহার ভেদে ধনাত্মক ঋণাত্মক, এটার থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মানে আলটিমেটলি নিরপেক্ষ। ওকে, সামগ্রিকভাবে আসলে ধনাত্মক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে না এখানে। ওকে, সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা ঋণাত্মক, সি দাগাইতে হবে।
সবাই কি ক্লিয়ার? সবার সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, ওকে, এই তো ঠিক আছে। সো আমরা আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসও শেষ করে ফেলছি, আজান দিয়ে দিচ্ছে। সো আলটিমেটলি মাগরিবের যেহেতু ওয়াক্ত থাকে না, তাহলে তোমরা নামাজ পড়তে অসুবিধা হবে না, আমাদের ক্লাসও শেষ। ওকে, তাহলে আমরা দীর্ঘায়িত না করি, অল ক্লিয়ার। ওকে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।